বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা আজকে স্ট্যাটিস্টিক্যাল টেস্টের দিকে যাব, কিন্তু তার আগে আমাদেরকে কিছু আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করে নিতে হবে। আমরা এই পর্যন্ত যা পড়েছি সেখান থেকে, এবং আমি কিছু প্রশ্ন করব এবং সেইগুলোর ইন্টারঅ্যাকশন যদি আমরা সবাই মিলে সুন্দর করে করতে পারি তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাও ক্লিয়ার হবে। প্রথমে আমরা কনফিডেন্স ইন্টারভ্যালটা একটু মাথায় রাখি। আমরা বলেছিলাম যে কনফিডেন্স ইন্টারভ্যালটা কি, যে আমি যখন একটা ডেটা সেট নেই, একটা ডেটা সেট নিয়ে তারপরে সেইখানে সেই ডেটা সেটের মিন বের করি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করি, সেই মিন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হয়ে যায় আমার পয়েন্ট এস্টিমেট, সেই মিনটা হয়ে যায় পয়েন্ট এস্টিমেট। তারপরে সেটার সাথে আবার ইন্টারভ্যাল এস্টিমেট বের করি, যে ওই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে আবার তার যে মানে টোটাল স্যাম্পল সাইজ নাম্বার আছে সেটা দিয়ে ভাগ করি। এইভাবে কনফিডেন্স ইন্টারভ্যাল বের করি। এটার আবার আরেকটা ফর্মুলা আমরা শিখেছি, যে এক্স্যাক্টলি 1.96 দিয়ে না গুণ করে আমরা 1.96 এর বদলে একটা টি ডিস্ট্রিবিউশন নামে একটা ডিস্ট্রিবিউশন আছে। কারণ আমাদের অনেক সময় দেখা যায় যে অরিজিনাল পপুলেশনের প্যারামিটার আমরা জানতে পারি না, তখন স্যাম্পলটাকে দিয়েই কাজ চালাতে হয়। সেই কারণে কিছু না কিছু এরর তো থেকেই যায়, তখন আমরা এভাবে কাজ করি যে টি ডিস্ট্রিবিউশনের কাছ থেকে ভ্যালু নিয়ে। আচ্ছা, ভ্যালু নেওয়ার পরে আমাদের ব্যাখ্যাটা থাকে কি? আমাদের ব্যাখ্যাটা থাকে হলো যে আমি 95% শিওর যে এইরকম ভাবে 100 জন যদি রিপিট করে আমার মতো কাজ, তাহলে 100 জনের মধ্যে 95 জন ভ্যালুটা এই জায়গা থেকে ওই জায়গার মধ্যে পাবে, এরকম একটা ইন্টারপ্রিটেশন। ভালো কথা, এরকম করে আমরা কাজ করলাম। আমার মতো করে আরো একজন কাজ করছে। সে ফর এক্সাম্পল বাংলাদেশের যতগুলো মেডিকেল কলেজ আছে সবগুলো মেডিকেল কলেজই একসাথে এরকম করে কাজ করলো। তো সবগুলো মেডিকেল কলেজ যদি একই কথা বলবে, যে আমার মতো করে যদি আরো 100টা মেডিকেল কলেজ কাজ করে তার 95টাই এরকম পাবে। সে ফর এক্সাম্পল বরিশাল মেডিকেলও যেরকম হলো, পটুয়াখালীতেও হলো, ঢাকাতেও হলো, দিনাজপুরে হলো, সব জায়গাতে এরকম করে তারা সবাই এই কথাগুলো বলবে। এই কথাগুলো বলার পরে আমরা তাহলে কি দেখব? ধরে নিলাম 100টা মেডিকেল কলেজ তারা এরকম করে কাজ করেছে। কাজ করার পরে তারপরে সেই 100টা মেডিকেল কলেজের কাজের মধ্যে তাহলে কি হবে? 95টা মেডিকেল কলেজের ক্ষেত্রেই মিন একটা নির্দিষ্ট দুইটা নির্দিষ্ট ভ্যালুর মধ্যে ঘোরাফেরা করবে। 5টা হয়তো ঘোরাফেরা করতেও পারে, নাও পারে, কিন্তু 95টা মেডিকেল কলেজের ঘোরাফেরা করবে। এটাই তো কনফিডেন্স ইন্টারভ্যাল। এইটাকেই সামনে রেখে আমি ধরে নিলাম, আমি এখানে জায়গাটায় পয়েন্টার অপশন দিয়ে আমি বলে নিলাম, সে ফর এক্সাম্পল এটা বরিশাল মেডিকেল কলেজ, এটা হচ্ছে তার মিন, আর সে এই ডান দিক থেকে বাম দিক, এই বাম দিকে একটু বেশি হয়ে গেল, এইটুকু, এখান থেকে এইটুকু, এটা হলো তার কনফিডেন্স ইন্টারভ্যাল। এটা হলো বরিশাল মেডিকেল কলেজ। একই সাথে ধরে নিলাম পটুয়াখালী মেডিকেল কলেজ, সে পেয়েছে এই জায়গাটায় মিন এবং তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এই। একইভাবে ধরলাম ঢাকা মেডিকেল কলেজ, সে পেয়েছে এই জায়গাটায় মিন এবং এইটা তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এরকম করে অনেকগুলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হবে এবং মিন হবে বিভিন্ন মেডিকেল কলেজের। রিসার্চাররা যদি রিসার্চ করে, এরকম এরকম করে আমরা অনেকগুলো মিন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি সাজাই, তাহলে আমাদের কি হবে? 95টা মিন একটা নির্দিষ্ট জায়গায় ঘোরাঘুরি করবে।
আমরা যদি এইখানেই তাকাই তাহলে আমরা যদি বলি যে হ্যাঁ এইখান থেকে এই জায়গার মধ্যে ঘোরাঘুরি করবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মিন মোটামুটি আছে, দুইটা মিন নাই, তাও দুইটা মিনের উপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ঠিকই আছে, এই যে এই জায়গার মধ্যে ঘোরাঘুরি করছে, এই জায়গাটাতে আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনটা নেই। এরকম হবে চরিত্রটা যে 100টার মধ্যে 95টাই একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকবে, 5টা হয়তো বা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে নাও থাকতে পারে, একটু বাইরে থাকতে পারে, এরকম। এবং এইটাই হচ্ছে নর্মাল কনফিডেন্স ইন্টারভ্যালের আন্ডারস্ট্যান্ডিং। নাও আমি একটা কাজ করলাম, সে ফর এক্সাম্পল আমাদের এখানে দুইটা মেডিকেল কলেজ, শেরেবাংলা বরিশাল আর এখন পটুয়াখালী, এই দুটো মেডিকেল কলেজে আমরা বললাম যে আমরা এই মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওজন বা উচ্চতা মাপবো। ওকে, তাহলে ও উচ্চতা মাপবো, এই উচ্চতা মাপার ফলে বরিশাল মেডিকেল কলেজের রিসার্চারও বলবে হ্যাঁ 95টা 100টার মধ্যে 95টা মেডিকেল কলেজ এর মধ্যে থাকবে, আবার এই পটুয়াখালীও বলবে যে হ্যাঁ 100টার মধ্যে 95টাই এর মধ্যে থাকবে। এখন আমি যদি দেখি যে হ্যাঁ আমি আরো গবেষণা করলাম, কাজ করলাম, তার মধ্যে 95টার থেকে মাত্র 94টা মিলল, একটা মিলল না, তার মানে কি ওইখানে বাইরে থাকার কথা ছিল 5টা, এখন হয়ে গেল 6টা, আর ভেতরে আছে 94টা। তাহলে আমি কি বলবো? তানিয়া, ঐশী, যে কেউ এখানে কথা বলতে হবে, কথা না বললে বোঝা যাবে না। হ্যাঁ, আমার কাছে আন্দাজ হচ্ছে যে 95টা এর ভেতরে থাকার কথা, 95টা এখানে নেই, 94টা আছে, একটা বাইরে আছে, আমি কি বলবো তাহলে? আমি কিছু বলবো না, এরকম চুপ থাকবো? চুপ থাকলে হবে না কিন্তু, তাহলে তাহলে আর পড়া আগাবে না, কথা বলতে হবে। আর কথা না বললে তাহলে পড়া এখানে শেষ, আমি তাহলে ওই অ্যানাটমি ম্যাডামকে বলে দেবো যে হ্যাঁ পড়া শেষ হয়ে গেছে, ওরা আর পড়বে না। নর্মালি থাকার কথা 95টা, আমি পেলাম 94টা, একটা বাইরে। হোয়াট ডাজ ইট মিন? কথা না বললে পড়া শেষ, তাহলে এখানে বললাম তো কথা বলতে হবে। আমি বলে দিয়েছি যে আমরা এখানে কিছু ইন্টারাকশন করব, আমাদের ইন্টারাকশনটা যদি ঠিক হয় তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আমরা এই মানে এখন যে জায়গাটা যাচ্ছি এই জায়গাটার আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ক্লিয়ার আছে। আমাদের নর্মাল হিসেবে কনফিডেন্স ইন্টারভ্যালে 95টা থাকার কথা, 95 জন রিসার্চারই এই দুইটা ভ্যালুর মধ্যে আমরা বলছি পেলাম 94টা পেলাম, একটা কম পেলাম, ওদিকে 5টা থাকার কথা, ওদিকে 6টা চলে গেছে। হোয়াট ডাজ ইট মিন? এখানে কি ডেভিয়েশন ফ্রম দা মিন এরকম কোনো কিছু না? ডেভিয়েশন ফ্রম দ্য মিন, এটার মানেটা কি? একদম শুরুতে যেটা আমরা শিখেছিলাম ওটা তো ইন্ডিভিজুয়াল ভ্যালু, এখানে তো আমরা অনেকগুলো মিন শুধু বসে বসে দেখার চেষ্টা করছি মিন গুলো একটা দুইটা নির্দিষ্ট ভ্যালুর মধ্যে ঘোরাঘুরি করছে কি করছে না। যেটা করার কথা যে হ্যাঁ 95টা ভ্যালুই একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে ঘোরাঘুরি করবে, কিন্তু আমি এখন কাজ করতে যে দেখলাম 95টা ভ্যালু না, 94টা ভ্যালু। What does it indicate?
It indicates nothing. তাহলে কি পড়া শেষ আমাদের এখানে? স্যার এরর হতে পারে। কি এরর? কি ধরনের এরর? কারণ আমি তো অলরেডি অঙ্ক করেছি, অঙ্ক করে দেখছি যে এরকমই হবে, 95টা ক্ষেত্রে এর মধ্যেই থাকবে। আমরা অলরেডি শিখে এসেছি, এটাই তো কনফিডেন্স ইন্টারভ্যাল। কিন্তু এটা হচ্ছে একটা সেটের ক্ষেত্রে, কিন্তু আমি এখন দুটো সেট, বরিশাল মেডিকেল কলেজ এবং পটুয়াখালী, অথবা আমি এরকম আরো অনেক সেট নিলাম, অনেকগুলো সেট নিয়ে 95টা একসাথে সাজালাম, সাজিয়ে আমি দেখলাম যে হ্যাঁ 100টা সাজালাম, 100টা সাজিয়ে দেখলাম যে 100টা তো এরকম এক হচ্ছে না। অথবা বরিশাল 100টা সাজালো, পটুয়াখালীও 100টা সাজালো, দেখা গেল যে বরিশালের আর পটুয়াখালী দুজনেরই 94টা ক্ষেত্রে মিল হচ্ছে, 6টা ক্ষেত্রে মিল হচ্ছে না, 6টা ভ্যালু বাইরের দিকে। তার মানে এটা কি? তাহলে দুজনেই কি এরর করেছে? একটু মাথা ঠান্ডা রাখলে কিন্তু উত্তর সহজ। আমরা শুরুর থেকেই বলেছি যে প্রতিটা স্লাইডের মধ্যে গুরুত্বপূর্ণ উপাদান আছে, খালি আমাদের মাথায় খেয়াল রাখতে হবে এটা কোনো টেক্সট বই না, এটা হচ্ছে লেকচার স্লাইড। অতএব লেকচার স্লাইডের প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা সেন্টেন্স ইম্পর্টেন্ট, একটা কোনো জায়গায় কোথাও বাদ দেওয়া চলবে না। আমরা একটু যদি মনে করার চেষ্টা করি, কনফিডেন্স ইন্টারভ্যাল, তাই না? তাহলে কনফিডেন্স ইন্টারভ্যালের এই যে ভেতরে ঘোরাঘুরি করা সম্ভাব্য 100 জন যদি হয়, তার মধ্যে সম্ভাব্য এতজন এখানে আসা, এটার একটা তাহলে কি হয়ে যায়? প্রবাবিলিটি। আমরা একটু প্রথমে যখন বলেছিলাম যে 96%, 68% কেসেস, 95% কেসেস, 99% এর থেকে এখানে, এর থেকে এখানে, এর থেকে এখানে ঘোরাঘুরি করবে। কিন্তু যখন আমি সাজাতে গেলাম, সাজাতে গিয়ে দেখলাম যে ঘোরাঘুরি করছে না, তার মানে ইট ক্যান হ্যাপেন লাইক দিস, যে প্রবাবিলিটিটা এরকম হতে পারে। এরকম প্রবাবিলিটিটা হলে আমরা কি বলবো? তাহলে প্রবাবিলিটির প্রথম দিনের স্লাইডের একটু ওদিকে মাথায় যদি আমাদের থাকে, তাহলে কিন্তু উত্তর বের হয়ে যাচ্ছে। আমরা ওই প্রবাবিলিটির স্লাইডটা আলোচনা করতে যেয়ে পড়েছিলাম এবং বলেছিলাম যে এটা কাজে লাগবে আমাদেরকে। আমরা বলেছিলাম যে প্রতিদিন 10টা করে ডায়রিয়া রোগী আসে, আজকে 11টা আসলো, আমরা ওটাকে কি বলি? ডায়রিয়া বেড়ে গিয়েছে বলি। না স্যার। কি বলি সেটাকে? অথবা প্রতিদিন 10টা করে আসে, আজকে 9টা আসলো, তাহলে কি বলি যে ডায়রিয়া ভালো হয়ে গেছে? জি না স্যার। তাহলে কি বলি? স্যার রিয়েল আর বাই চান্স, এখানে বাই চান্স বেরিয়ে গিয়েছে। বাই চান্স বেড়ে গিয়েছে, দ্যাটস গুড। আর যদি 10টা আসে প্রতিদিন, আজকে 20টা, 25টা, 30টা বা এরকম কিছু আসলো, তখন আমি কি বলবো? রিয়েলি বেড়ে গিয়েছে। রিয়েলি বেড়ে গিয়েছে। এখন এইটা আমরা মুখে মুখে বললাম, তাই না, রিয়েলি বেড়ে গিয়েছে, কিন্তু এইটার একটা স্ট্যাটিস্টিক্যাল হিসাব আছে, যে রিয়েল শব্দটা উচ্চারণ করতে গেলে আমাকে স্ট্যাটিস্টিক্স এর আশ্রয় নিতে হবে। ওই আশ্রয় নেওয়ার পরে স্ট্যাটিস্টিক্স যদি বলে দেয় যে হ্যাঁ এই এই ডিফারেন্সটা রিয়েল ডিফারেন্স, তখনই আমি বলতে পারবো যে হ্যাঁ রিয়েলি বেড়ে গিয়েছে। আর ওই ক্যালকুলেশন যদি আমাকে ইন্ডিকেট না করে, তাহলে যদি 20টা 30টা হয়, আমি বলবো যে না এটা বাই চান্স। তার মানে কতক্ষণ আমরা বাই চান্স বলতে থাকবো, এটার একটা
মাত্রা আছে, এই মাত্রাটাকেই আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই যে 95টা, এরকমই তো হওয়ার কথা, এটাই তো নর্মাল। তাহলে এখন আমি পেলাম 94টা, তাহলে আমি কি বলবো? এরকম চুপ থাকলে তো হবে না, আমি কি বলবো? টার্মটা ভুলে গেছি স্যার। ইয়ে কোথায়? নাই, ঐশী নেই। স্যার ওর নেটওয়ার্কের প্রবলেম। ও আচ্ছা, টার্মটা ভুলে গেছি মানে কোন টার্মটা? ভুলেই তো গেছি, আমি তো মনে করতে পারছি না। একটু আগে আমরা কি আলোচনা করলাম? স্যার ডায়রিয়া 10টার জায়গায় 11টা। আমি কি বলি? স্যার বাই চান্স। বেড়ে গিয়েছে বাই চান্স, বা বাই চান্স কমে গিয়েছে, এটাই তো বলি, তাই না? আমি 95টা জায়গায় 94টা পেলাম, একটা কম, আমি কি বলবো? স্যার বাই চান্স কমে বাই গিয়েছে। চান্স এখানে একটা কমে গিয়েছে, অথবা পরিবর্তন হয়েছে, অথবা একটা ডিফারেন্স হয়েছে। এখন আমি আরেকটু স্পেসিফিক আসি, যে আমি বরিশাল মেডিকেল কলেজের ছেলে মেয়েদের উচ্চতা আর পটুয়াখালী মেডিকেল কলেজের ছেলে মেয়েদের উচ্চতা, এই দুটো উচ্চতা আমি মাপবো। আমি উচ্চতা মাপলাম, মেপে সামান্য একটু এদিক ওদিক পাচ্ছি, সামান্য একটু এদিক ওদিক পাচ্ছি, সামান্য একটু এদিক ওদিক হতেই পারে। এবং সামান্য একটু এদিক ওদিক, তার ব্যাপ্তি কত দূর? সে 95 বার সামান্য একটু এদিক ওদিক হতে পারে, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে এদিক ওদিক হতেই পারে। এবং এই সামান্য একটু পরিবর্তন, যে বরিশাল মেডিকেল কলেজের ছেলে মেয়েদের উচ্চতা আর পটুয়াখালী মেডিকেল কলেজের ছেলে মেয়েদের উচ্চতা একটু ডিফারেন্স যে আছে, এইটুকু ডিফারেন্সকে আমরা কি বলবো তাহলে? হয়তো বা 2 সেন্টিমিটার কম বেশি, এই পরিবর্তনটাকে, এই ডিফারেন্সটাকে কি বলবো? এই তফাৎটাকে কি বলবো? কেমন তফাৎ? এক্ষুনি বললাম, দিস ডিফারেন্স ইজ ডিউ টু, স্যার বাই চান্স। দিস ডিফারেন্স ইজ ডিউ টু চান্স। আমরা এটা বাই চান্স এইটুকু ডিফারেন্স হয়ে গিয়েছে, আসলে এত ডিফারেন্স হওয়ার কথা না। যে ডিফারেন্সটা পাচ্ছে 2-1 সেন্টিমিটারের এদিক ওদিক, বা আরো 3 সেন্টিমিটার 5 সেন্টিমিটারের এদিক ওদিক, এটা বাই চান্স। এবং এই 95টা ক্ষেত্রে এরকমই থাকবে, কিন্তু এইরকম ডিফারেন্সটা বাই চান্স হয়ে যেতে পারে। আচ্ছা, ভালো কথা, আমি এখন 94টা পেলাম, ভেতরে আর বাইরে পেলাম মাত্র 6টা। যদি ভেতরে 90টা থাকে, বাইরে 10টা থাকে, তখন কি বলবো? স্যার রিয়েল ডিফারেন্স। তখন রিয়েল ডিফারেন্স বলবো। কেন? আমি মাত্র 5টা থেকে 10টা এসছে, এইখানে তো 90টা আছে এখনো, কিন্তু এখন আমি রিয়েল বলবো কেন? কোনো যুক্তি? না, আমি রিয়েলে কেন চলে গেলাম? সে বলেছে যে ভেতরে 95টা থাকবে, এখন ভেতরে আসছে 90টা, বাইরে হয়ে গেল 5টা জায়গায় 10টা, এটাকে আমি রিয়েল বলে দেব? তাহলে কখন আমি বাই চান্সের মধ্যে থাকবো, আর কতটুকু হলে রিয়েল বলবো? 6টা হলে বাই চান্স বলবো, আর 10টা হলে বাই রিয়েল বলবো। এই যে কাট অফ ভ্যালুটা কোথায়? 7টা হলে কি বলবো? বাইরে যদি 7টা হয়, বাই চান্স বলবো না বাই রিয়েল বলবো? স্যার রিয়েল।
শুধুমাত্র একটার জন্য রেখে দিলাম, 6টা হলেই বাই চান্স, আর এরপরে 7-এর থেকে আর যাই হোক সবই রিয়েল, এই তো নাকি? না স্যার। তাহলে 7টা হলে তাহলে কি এখন? 7টাকে তো আমি রিয়েলই বলেছি, তাহলে 6টা বাই চান্স ছিল, 7 হয়ে গেলেই রিয়েল হয়ে গেল। মানে 94টা হলে বাই চান্স, আর ভেতরে যদি 93টা হলো তাহলে বাই রিয়েল। আমি কি তাই বলবো? জি না স্যার। তাহলে কি বলবো 7টা হলে? বাই চান্স। বাই চান্স, গুড। 8টা হলে? আটটাও বাই চান্স। 9টা? বাই চান্স। 10টা? 10টা পর্যন্ত কি বাই চান্স হবে? আমি তো জানি না, আমি জিজ্ঞেস করছি। 10টা কি বলবো? স্যার 10টা হলে রিয়েল হবে। 10টা হলে রিয়েল হবে। আমি কেন 10টা হলে রিয়েল বলছি, মানে কেন এই সিদ্ধান্তটা নিলাম? 1% মানে বাইরে। 1% বাইরে হলেই আমি বলবো? এটা তো 1% না, 10%। এদিকে 90টা আর এদিকে 10টা। তাহলে এই যে 1% বা 10% যেটাই হোক না কেন, আমি এখানেই সিদ্ধান্ত নিয়ে নিলাম। এই সিদ্ধান্তটা কতটুকু সায়েন্টিফিক্যালি সাউন্ড, সেটা আমাদেরকে একটু নির্ণয় করতে হবে। আমরা শুরু করেছি কি দিয়ে? আজকে সকালবেলা আমি কথা শুরু করেছি কি দিয়ে? আমাদের আলোচনা আজকে শুরু হয়েছে কি দিয়ে? পুরোনো পড়াগুলো একটু মানে দেখা হবে আমরা। না, আমরা মূল কোন জায়গাটা, কোন টপিকটা নিয়ে আজকে শুরু করেছি আলোচনা? স্যার কনফিডেন্স ইন্টারভেল। দ্যাটস গুড, কনফিডেন্স ইন্টারভাল। তাহলে কনফিডেন্স ইন্টারভালটা ওয়ার্ল্ড ওয়াইড, গোটা পৃথিবীতে অ্যাকসেপ্টেড রুল কোনটা? অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে কোন লেভেল, কত লেভেল অ্যাকসেপ্টেড? 1.96। 1.96 তো হচ্ছে তার ভ্যালু। লেভেল কত? 95%। 95%। তাহলে 95% কনফিডেন্স লেভেল হচ্ছে এইটা গোটা পৃথিবীতেই অ্যাকসেপ্টেড। তাহলে এইটাই যদি অ্যাকসেপ্টেড হয়ে থাকে, তাহলে ভেতরে থাকবে 95%। এইটাই মানে 95% তো না, ভেতরে 95% কনফিডেন্স মানে হচ্ছে 95 জন ভেতরে থাকবে। আর 95 জনের যদি এদিকে কনফিডেন্স থাকে, তাহলে বাইরের কনফিডেন্স কতটুকু? মাত্র 5। তো বাইরের কনফিডেন্স আমি 5 থেকে বাড়াতে বাড়াতে 10 করলাম। 10 দিয়েই আমি বলে দেবো যে হ্যাঁ তুমি বাই রিয়েল। আমি তো কনফিডেন্স ইন্টারভেলের রুলটাকে সায়েন্টিফিক্যালি ফলো করতে হবে, তাই না? জি স্যার। যদি সেটাই ফলো করতে হয়, তাহলে বাইরে কত দূর পর্যন্ত আমি যাব যে যখন বলবো যে না আর আমি বাই চান্স বলবো না? কারণ সেটারও তো একটা কনফিডেন্স ইন্টারভেল আছে, তাই না? কনফিডেন্স লেভেল আছে, তাই না? তাহলে বাইরে এখন কনফিডেন্স কত? 10। বাইরের কনফিডেন্স লেভেলটা হচ্ছে মাত্র 10। আর এই 10এই আমি তাকে বলবো যে হ্যাঁ তুমি বাই রিয়েল, নাকি আমি চিন্তা করব না? তাহলে এই প্রথমে যখন শুরু করেছিল ভেতরে 95 জন, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। তাহলে বাইরে সে এখন বলতে চাচ্ছে আলাদা, তাহলে তাকেও তো একটা কনফিডেন্স লেভেল নিয়ে কথা বলা উচিত। বোঝাতে পারছি আমি পয়েন্টটা?
ক্লিয়ার? জি স্যার। ওকে, এই যদি ক্লিয়ার হই তাহলে 10 কি হবে? কি হবে? মাথাটাকে এখন জাস্ট একটু খোলাসা করে ফেলতে হবে যে আমরা কনফিডেন্সে ছিলাম কোথায়, যে ভেতরে থাকবে 95টা। এখন আমি ওটার সাথে মানে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি, ফাইট করার চেষ্টা করছি, আমি বাইরে বেশি দিচ্ছি, বাইরে এখন আমি 10টাকে দিয়ে দিচ্ছি। তার মানে বাইরের কনফিডেন্স লেভেল কত? অনলি 10%, মানে 10% কনফিডেন্স আছে যে এইখানে এরকম থাকবে, ভ্যালুটা বাইরে থাকবে। আগে যেরকম ছিল 95 ক্ষেত্রেই ভ্যালুটা ভেতরে থাকবে, এই জায়গায় হচ্ছে কি 10টা ক্ষেত্রেই ভ্যালুটা বাইরে থাকবে। তাহলে বাইরে থাকবে এইরকম কথাটা বলার জন্য আমার কতদূর পর্যন্ত যাওয়া উচিত, কনফিডেন্স লেভেলটা কোথায় যাওয়া উচিত নিয়ে, যে যেখানে আমি বলতে পারবো যে হ্যাঁ এটা আলাদা। কতদূর? স্যার বাইরে কত দূর? হ্যাঁ, মানে আমরা বলছি যে ভেতরে 95টা থাকবে, বাইরে থাকবে 5টা। তাহলে আমি এখন বাইরে 5টা থেকে 10টা নিয়ে নিলাম, মানে ওই বাইরের কনফিডেন্স লেভেলটা কি হলো? 10% হয়ে গেল। আর ভেতরে এটা ছিল 95%, ওটা হয়ে গেল এখন 90%। এখন আমার কথাটা হচ্ছে যে বাইরে আমি কতদূর নিলে আমি বলতে পারবো যে এটা আর চান্স না। তাহলে 10-এ আমি কি বলবো? 10-এ কি রিয়েল বলবো না বাই চান্স বলবো? 10-এ বাই চান্স। গুড, 10-এও বাই চান্স। 11? স্যার কত পর্যন্ত বললে মানে রিয়েল হবে সেটা দ্যাট ইজ গুড, বুঝতে পারছি এইটা না। তাহলে মাথায় চিন্তা, ভেরি গুড ভেরি গুড। এই তো এই কতটুক বললে হবে এইটা এখনো মাথায় আসছে না, বাট আমি কিন্তু অলরেডি চিন্তা দিচ্ছি একটু একটু করে। আমি বললাম কি আমাদের ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত কনফিডেন্স লেভেল হচ্ছে 95%। তাহলে আমি বাইরে কোনো একটাকে স্বীকৃতি দেব, তাহলে তাকে কতদূর পর্যন্ত যেতে হবে, কতদূর পর্যন্ত শো করতে হবে? বা কতদূর পর্যন্ত শো করলে আমি বলবো হ্যাঁ সে সায়েন্টিফিক্যালি সত্যি সত্যি একটা লেভেল অর্জন করেছে, তাকে এখন বলে দেওয়া যায় বাইরে? কতদূর? স্যার এরকম কি আছে? স্যার অবশ্যই আছে। স্যার এটা কি 30 বা 30-র সাথে কেন 30 আসবে? প্রশ্ন তো ওখানে, আমি কেন 30 বলবো? যে বাইরে হচ্ছে 30 আর ভেতরে 70, তাহলে কি আমি তাকে ছেড়ে দেবো যে হ্যাঁ তুমি ইউ আর রাইট? আমরা এত কষ্ট করে অঙ্ক করলাম, এত কষ্ট করে অঙ্ক করে দেখালাম, এবং দেখিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে 95% কনফিডেন্স যে এরকমই থাকবে। তাহলে বাইরে তাকেও যদি ওরকম কিছু প্রডিউস করতে হয় যে তুমি বাইরের, তাহলে তাকে কোন লেভেলে এসে আমাকে ফাইট করে আমাকে হারাতে হবে? কমন সেন্স আন্ডারস্ট্যান্ডিং, কমন আন্ডারস্ট্যান্ডিং কত দূর? কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে তো স্যার 50%। 50 কেন? আমরা কি 50 দিয়ে শুরু করেছিলাম? আমরা তো শুরু করেছি 95 দিয়ে, আর 50 আমি ছেড়ে দেবো তাকে? প্রশ্ন থাকবে না? তাহলে তো আমি তো সায়েন্টিস্ট, স্ট্যান্ডার্ড সায়েন্টিস্টের কাজ করলাম না। স্ট্যান্ডার্ড সায়েন্টিস্টের কাজ করতে গেলে আমাকে কি করতে হবে তাহলে? বাইরে কত কত হলে আমরা বলবো যে হ্যাঁ এই এখন আসলে তারটা মেনে নেওয়া যায় যে এটা বাই চান্স না, এটা বাই রিয়েল? কত দূর? কমন সেন্স। এখানে তো পাশ ফেল নাই, বলে যেতে হবে। মনে যা আসে, মাথায় যা আসে, বরঞ্চ একটা চিন্তা আসলে এরকম হচ্ছে, এটা কি ভুল বলবো কি ঠিক বলবো, এই লজ্জাটা না করে বলে ফেলতে হবে। তাহলে হবে কি, শেখা হবে। এই এত কিছু আমি বারবার ইন্ডিকেট করছি, বারবার আলোচনা করছি, তাহলে সেটা কোন দিকে নিয়ে যাচ্ছে, কত দূর গেলে আমি বলবো? আইডিয়া পাওয়া গেছে তানিয়া?
কত দূর? আইডিয়া পাওয়া যাচ্ছে না? না স্যার। সায়েন্স, দিস ইজ সায়েন্স। আমরা বারবার দেখছি, যতবারই কাজ করেছি, আমরা মাত্র ছোট্ট 4টা থেকে 2টো স্যাম্পল নিয়ে কাজ করেছিলাম, 5, 10, 15, 20 অথবা ABCD, যতবারই যেভাবেই করেছি আমরা দেখেছি যে প্রতিবারই দেখা যাচ্ছে যে 95% ক্ষেত্রে ওইটুকু লেভেলের ভেতরেই থাকে। মাত্র 4টা স্যাম্পল সাইজ নিয়েও আমরা সেটা বের করে দেখিয়েছি, প্রমাণ করে দেখিয়েছি। তাহলে আমার তো একটা রাইট আছে যে আমি বারবার দেখাচ্ছি 95% কনফিডেন্স, এবং গোটা ওয়ার্ল্ড ওয়াইড, গোটা পৃথিবী মেনে নিয়েছে 95% কনফিডেন্স ভেতরে থাকার জন্য। এখন বাইরে যাওয়ার জন্য 50% হয়ে গিয়েছে, তাতেই আমি তাকে কি ছেড়ে দেব? না তার সাথে আমি আমার ফাইট রাখবো, জারি রাখবো, যে আরে আমি 95% দেখিয়ে শুরু করেছি আর তুমি 50ই নিয়ে নিতে চাচ্ছ? ফাজলামি নাকি? তুমি কত হলে আমিও তখন বলবো আচ্ছা ঠিক আছে যাও, ছেড়ে দিলাম। আইডিয়াটা পাওয়া যাচ্ছে দালিয়া? তাহলে বাইরে কত হলে? 50 হলে কি বলবো যে বাই রিয়েল না বাই চান্সই থাকবো? না স্যার। কোথায় থাকবো, রিয়েল অর চান্স? আইন কি বলে, সায়েন্স কি বলে, বাই চান্স অর বাই রিয়েল? বাই চান্স। বাই চান্স, ভেরি গুড। তাহলে কত দূর হলে আমি তখন বলবো যে না আর বাই চান্স বলা যাচ্ছে না? 60টা, বাইরে 60? 95% কি হবে? ভেরি গুড, দ্যাট ইজ দি অ্যান্সার। কারণ সায়েন্স আমরা শুরু করেছি 95 দিয়ে, যে 95% ক্ষেত্রেই ভেতরে থাকবে। যদি কোনো সায়েন্স দেখিয়ে দিতে পারে যে 95% ক্ষেত্রে বাইরে থাকবে, তাহলে ওটাও আর একটা 95% কনফিডেন্স ইন্টারভ্যাল, তাই না? বাইরে থাকার জন্য সে উল্টো কথাটা বলবে। আমি বলছি 95% ক্ষেত্রে ভেতরে থাকবে, আর সে বলবে 95% ক্ষেত্রে বাইরে থাকবে, আর তুমি মাত্র 5% নিয়ে বসে থাকবে। চান্সের পরিমাণ কমাতে কমাতে 5% নিয়ে যাবে, যে চান্স অ্যাসোসিয়েশন অনলি 5 জনের ক্ষেত্রে, আর বাদ বাকি 95 জনই আলাদা পাবে। যদি আমি এরকম করে দেখিয়ে দিতে পারি, তাহলে আমি বলতে পারবো যে বরিশাল এবং পটুয়াখালীর ছেলে মেয়েদের উচ্চতা ভিন্নতা আছে। আদারওয়াইজ যাই হোক না কেন, অলওয়েজ বাই চান্স। 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, যাই তফাৎ থাকুক না কেন, অলওয়েজ বাই চান্স, বাই চান্স, বাই চান্স, বাই চান্স। বোঝা গেল? জি স্যার। তাহলে এই যে মাত্র 5% ভেতরে থাকবে, এই 5% ভেতরে থাকার কথাটাকে আমরা বলি probability that the observed difference. Observed difference মানে আমি দেখতে পাচ্ছি বরিশালের উচ্চতার গড় একটা, পটুয়াখালীর উচ্চতার গড় একটা, এই যে মানে খালি চোখে যে অবজার্ভ ডিফারেন্স হচ্ছে, যে 2-3 সেন্টিমিটার একটু এদিক ওদিক হয়ে গিয়েছে গড় উচ্চতাটা, এই অবজার্ভ ডিফারেন্স এটা বাই চান্স হতে পারে, এইটার প্রবাবিলিটিটা অনলি 5%। অনলি 5 জনের ক্ষেত্রে এটা ঘটবে। বাদ বাকি 95 জনের ক্ষেত্রে আমি যদি রিসার্চ করি, তারা সবাই দেখাবে যে হ্যাঁ এই ডিফারেন্সটা আছে, এরকম একটা ডিফারেন্স থাকবে। ওকে, বোঝা গেল ব্যাপারটা নাকি না কঠিন? এখান থেকে একটু বুঝতে কষ্ট হচ্ছে। আচ্ছা আবার বলছি, তাহলে আমি নরমালি যখন একটা কনফিডেন্স ইন্টারভ্যাল নিয়ে একটা ভ্যালু নিয়ে কাজ করি, আমরা জানি 95% ক্ষেত্রে বা 95 জন, 100 জনের 95 জন আমরা যদি রিপিট করি, বা 95% ক্ষেত্রে কি হবে, ভ্যালুটা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘোরাঘুরি করবে। এখন আমি বললাম ঠিক আছে, আমি দুটো ভ্যালুকে পাশাপাশি আনলাম, দুটো ভ্যালু সহজ উচ্চারণ, আমি উদাহরণ দিলাম যে এই বরিশাল আর পটুয়াখালী, দুইটা মেডিকেল কলেজের ছেলে মেয়েদের উচ্চতাটা আমি নিলাম। উচ্চতাটা নিয়ে আমি এখন দেখার চেষ্টা করলাম যে এই উচ্চতাটা কি তফাৎ নাকি না, এবং আমি উচ্চতাটা নিয়ে দেখলাম যে হ্যাঁ একটু তফাৎ আছে, সামান্য একটু তফাৎ আছে। সামান্য একটু তফাৎকে আমরা বলছি
যে দিস ডিফারেন্স ইজ ডিউ টু চান্স, এবং আমি তারপরে কি করলাম, আমি অঙ্ক কষলাম, প্রবাবিলিটির কাজ করলাম, অঙ্ক করলাম, প্রবাবিলিটির যে ফর্মুলা আছে সেই ফর্মুলার মধ্যে ফেললাম, ফেলে দেখলাম যে এরকম যে বাইরে যাবে এটার প্রবাবিলিটিটা কত। যদি বাইরে যাওয়ার প্রবাবিলিটিটা অনলি 5% হয়, 10% হয়, 20% হয়, 50% হয়, প্রতিবারই এটা হবে বাই চান্স। কারণটা কি, যে এই যে দূরত্ব, এই ডিফারেন্স হওয়ার জন্য যে প্রবাবিলিটিটা, এটার কনফিডেন্স লিমিটটা এখনো পৌঁছতে পারিনি। কারণ 95% ক্ষেত্রেই ভেতরে থাকবে, এটা দিয়ে আমরা শুরু করেছি। তাহলে ও যদি দেখাতে চায় যে ও কিছু আলাদা, তাহলে 95% ক্ষেত্রে বাইরে থাকবে, ওইরকম একটা মানে প্রমাণ করে দেখা যে 95% ক্ষেত্রে বাইরে থাকবে। তাহলে তখন ওই স্ট্যান্ডার্ড 95% কনফিডেন্স ইন্টারভ্যালের রুলটা অ্যাপ্লাই হবে তার জন্য। শুরু যেহেতু করেছি 95% কনফিডেন্স ইন্টারভ্যাল ইনসাইড, এখন বলবো 95% কনফিডেন্স ইন্টারভ্যাল আউটসাইড। শুরু করেছিলাম, সে বলেছিল মাত্র 5টা ভ্যালু বাইরে থাকবে, আমি এখন বলবো যে হ্যাঁ মাত্র 5টা ভ্যালু ভেতরে থাকবে। এইরকম অবস্থায় যদি আমি কোনো রেজাল্ট দেখাতে পারি, তাহলে আমি বলবো দ্য ডিফারেন্স ইজ রিয়েল। আদারওয়াইজ এর আগ পর্যন্ত দ্য ডিফারেন্স ইজ অনলি বাই চান্স। ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা যদি ক্লিয়ার হয় তাহলে এইবারে আসি, এই যে আমি দুইটা জিনিসকে যখন তুলনা করছি এবং প্রবাবিলিটির অঙ্ক দিয়ে আমি সাজাতে চেষ্টা করছি, এবং সাজিয়ে আমি বলছি কি, যে আমি তখনই ডিফারেন্ট বলবো যখন আমি বলবো যে ভেতরে মাত্র 5 জন থাকবে, বাইরেই থাকবে 95 জন। এই যে ভেতরে 5 জন থাকবে, এই 5 জনের নাম, এই 5 জনকে থাকার প্রবাবিলিটিটাকে আমরা বলছি কি, যে প্রবাবিলিটি দ্যাট the observed difference, এই যে দুইটা মেডিকেল কলেজের মধ্যে আমি যে দেখতে পাচ্ছি ডিফারেন্সটা অবজার্ভ করছি, that the observed difference could have occurred by chance alone। তার মানে কি, ওই যে শুরুতেই সে বলছিল চান্স, তাহলে আমি চান্সটা কমিয়ে দিচ্ছি, বাই চান্স বাই চান্স বাই চান্স। তাহলে চান্স কমতে 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 যখন 5-এ চলে আসবে, তখন আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, তোমার বাই চান্স তো সারা জীবন মানে ছুটবে না, বাই চান্স কিছু না কিছু থাকবে। বাই চান্সে হওয়ার সম্ভাবনা অনলি 5%, আর বাই রিয়েল হওয়ার সম্ভাবনা 95%। কারণ আমি এখন 95% কনফিডেন্স নিয়ে কথা বলছি। শুরুতে সে 95% কনফিডেন্স নিয়ে কথা বলেছিল যে ভিতরেই থাকবে 95% ক্ষেত্রে। আমি এখন কথাটাকে পুরোপুরি উল্টিয়ে দিলাম, 95% ক্ষেত্রে এটা বাইরে থাকবে, আর তোমার চান্স অ্যাসোসিয়েশন অনলি 5%। এবং এই রকম লেভেলে আমি যদি প্রমাণ করতে পারি, তখনই আমি বলবো যে ওকে, দিস ইজ দ্য রিয়েল ডিফারেন্স। তার মানে ডায়রিয়া রিয়েলি ঘটেছে, এই উচ্চতার মধ্যে রিয়েল ডিফারেন্স আছে, যে হ্যাঁ বরিশালের ছেলেমেয়েরা পটুয়াখালীর চেয়ে একটু লম্বা, অথবা পটুয়াখালীর ছেলেমেয়েরা বরিশালের চেয়ে একটু লম্বা বেশি, এবং এটা সায়েন্টিফিক স্ট্যাটিস্টিক্যালি আমি প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। ওকে, এবার তো ক্লিয়ার নাকি এখনো কনফিউশন? এখন বোঝা যাচ্ছে একটু? জি স্যার। ওকে, আচ্ছা যদি ক্লিয়ার হয় তাহলে এবারে আরেকটু আইডিয়া দিচ্ছি। এই যে চান্স অ্যাসোসিয়েশন, দুইটাকে যখন আমি তুলনা করি, এই দুইটা জায়গাকে তুলনা করাটাই হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট। এই এতক্ষণ ধরে যেটা বলছিলাম, এই এতক্ষণ ধরে কথা যে বলছিলাম, এবং এই দুইটাকে যে আমি অঙ্কের মধ্যে ফেললাম, সেই অঙ্কগুলো আমরা আসবো পরবর্তীতে। কিন্তু এই অঙ্কের মধ্যে ফেলে আমি যে পরীক্ষা করলাম, এই পরীক্ষাটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, এতক্ষণ আমরা যা বলছিলাম। এখন এই স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করার আগে আমাদেরকে মাথায় রাখতে হয় যে আমরা যখন একটা লার্জার পপুলেশন নিয়ে কথা বলতে চাই, প্রথমেই আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে কি কি দেখি, তাহলে ডিফারেন্স ইন মিন অর প্রপোর্শন। আমরা দেখছি কি এখানে ডিফারেন্স ইন মিন, উচ্চতার গড় উচ্চতা এইদিকে একরকম, গড় উচ্চতা ওইদিকে আরেক রকম, এরকম বিভিন্ন জিনিস আমরা পরীক্ষা করি। এখন এই পরীক্ষা করতে যেয়ে আমাদের এই টার্মটা আসে হাইপোথেসিস টেস্টিং উইথ দ্য কনফিডেন্স ইন্টারভাল। ওকে, হাইপোথেসিস টেস্টিং, আমরা হাইপোথেসিস টেস্টিং এ দুটো শব্দ পেয়েছিলাম, নাল আর অল্টারনেটিভ, আমরা শুনে এসেছি। এখন এই জিনিসটা কি, এটা আমরা বোঝার চেষ্টা করব। নাল হাইপোথেসিস হচ্ছে যে প্রথমে আমি যখন দুইটাকে বসিয়েছিলাম, বসিয়ে আমি বলেছিলাম যে 96টা হচ্ছে, যে 96টাকে সে রিয়েল বলেছিল না বাই চান্স বলেছিল? শুরুতেই
আমরা যখন বলেছিলাম যে হ্যাঁ ভিতরে 95 থাকবে, এখন ভিতরে 94টা আনলাম আর বাইরে আমি আনলাম 6টা। 94টা ভেতরে 6টা বাইরে, এটাকে আমরা জানি কি বলেছিলাম? এটা বাই চান্স। বাই চান্স বলেছিলাম। গুড। তাহলে এটাকে যদি আমরা বাই চান্স বলে থাকি, সে কি করছে? অন্য একটা প্রস্তাবনাকে সে বাতিল করে দিচ্ছে। অন্য প্রস্তাবনা কি? ডায়রিয়া কি বেড়ে গেছে, বা এই উচ্চতাটা কি ডিফারেন্ট? সে বলছে না, এটা ডিফারেন্ট না, এই যে ডিফারেন্স এটা আসলে বাই চান্স, আসলে উচ্চতাটা কাছাকাছি বা সমান। উচ্চতা অ্যাকচুয়ালি সমান, কিন্তু যেটুকু ডিফারেন্স দেখছো ওইটুকু ডিফারেন্স হচ্ছে বাই চান্স একটু এদিক ওদিক হয়ে গেছে। আসলে এরা সমান সমানই আছে, এদের মধ্যে আসলে খুব একটা তফাৎ নেই। আমরা খালি চোখে যতটুকু তফাৎ দেখছি এটা বাই চান্স। বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, এই যে প্রস্তাবনাটা, এই যে কথাটা, এইটার নামই হচ্ছে নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস কি? সে একটা ভিন্নতাকে বাতিল করে দেয়। ভিন্নতাটা কি? যে 95 ক্ষেত্রে ভেতরে থাকবে, আর এখন আমি বলছি একটু বাইরে। 95 না, এখন ভেতরে হয়ে গেছে 94 আর বাইরে হচ্ছে 6। আমি বলতে চাচ্ছি এটা একটু ভিন্ন। সে বলছে না, এটা বাই চান্স, এটা ভিন্ন না। এই যে সে বাতিল করে দিচ্ছে, আগেই বাতিল করে দিচ্ছে, এই আগেই বাতিল করে দেওয়াটার নামই হচ্ছে নাল। নাল মানে বাতিল করে দেওয়া, নাল হাইপোথিসিস। তাহলে আমি দুইটা মেডিকেল কলেজের উচ্চতা আমি প্রমাণ করতে চাচ্ছি যে ভিন্নতা আছে কিনা আমি পরীক্ষা করতে চাচ্ছি। তাহলে পরীক্ষার শুরুতেই আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে কে? একটা স্ট্যাটিস্টিক্যাল প্রপোজিশন। সেই স্ট্যাটিস্টিক্যাল প্রপোজিশনটা কি বলছে? বলছে যে তুমি যে দুইটার মধ্যে তফাৎ দেখতে চাচ্ছ, আসলে কোনো তফাৎ নাই, দুটোই সমান। খালি চোখে যতটুকু দেখা যাচ্ছে এটা বাই চান্স, আসলে এ দুটো সমান। এইটার নামই হচ্ছে নাল হাইপোথিসিস। সে বলে কি, মিন অফ বরিশাল মেডিকেল কলেজের ছেলেমেয়েরা ইকুয়াল টু মিন অফ পটুয়াখালী মেডিকেল কলেজের ছেলেমেয়েরা। তাহলে মিন অফ 1 equals to mean of 2, mu1 equals to mu2, এটা সে বলে। এটার নাম হচ্ছে নাল হাইপোথিসিস। বোঝা গেল? জি স্যার। ওকে। আর আমি রিসার্চার, আমি চাচ্ছি কি, যে আমি চাচ্ছি যে না, আমি দেখতে চাই তফাৎ আছে কিনা। আমার উদ্দেশ্য হচ্ছে ভিন্নতাটা বের করা, কারণ আমি তো রিসার্চার, আমি নতুন কিছু প্রমাণ করতে চাই। ওটা তো ন্যাচারালি নর্মালি সমাজের মধ্যে ছড়িয়ে আছে ওভাবে, কিন্তু আমি দেখতে চাচ্ছি যে ওয়েদার দেয়ার ইজ এ ডিফারেন্স। সুতরাং আমি একটা ভিন্ন হাইপোথিসিস নিয়ে বসে আছি রিসার্চার, সেটার নাম হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস বা অল্টারনেট হাইপোথিসিস। অল্টারনেট হাইপোথিসিসটা কি? আমি বলতে চাচ্ছি যে মিউ অফ বরিশাল মেডিকেল কলেজের ছেলে মেয়ে, তার মানে মিন হাইট অফ বরিশাল মেডিকেল কলেজ is not equal to mean height of পটুয়াখালী মেডিকেল কলেজ। ওকে, এটা হচ্ছে আমি প্রমাণ করতে চাচ্ছি, পরীক্ষা করতে চাচ্ছি। আর পরীক্ষার আগে বাদশেদে বসে আছে কে? নাল হাইপোথিসিস। তাহলে ইউজুয়ালি নাল হাইপোথিসিস বলছে কি, কোনো ইফেক্ট নাই, মিন ডিফারেন্স জিরো। মিন ডিফারেন্স জিরো মানে কি? মিন অফ বরিশাল ইকুয়াল টু মিন অফ পটুয়াখালী। তাহলে ওইটাকে এই পাশে আনলে হতো কি, এটা মাইনাস এটা ইকুয়াল টু জিরো, তার মানে কোনো ডিফারেন্স নাই। আর আমি দেখালাম যে না, এটা তো জিরো না, কিছু আছে, তখন ও বলে কি, আর এটা বাই চান্স, ও এটা কোনো কিছুই না, পাত্তা দিও না। সে আমাকে পাত্তাই দেবে না, সে বলছে ওটা বাই চান্স, সামান্য একটু। সে তার মূল কথা হচ্ছে এটা জিরো, আর তুমি যদি কিছু পেয়েও থাকো এটা বাই চান্স, এটার কোনো মূল্য নাই। odds ratio 1, 1 মানে কি, যে উপরেও যা আছে নিচেও তাই আছে। আমি যখন ভাগ করছি দুটো যেহেতু সমান, odds ratio এইটা ইকুয়ালস টু odds ratio ওইটা, তাহলে এইটা ভাগ এইটা ইকুয়ালস টু 1, দুটোই সমান। আর যদি এটা 1 পয়েন্ট সামথিং আসে অথবা 0.99 আসে, এটা বাই চান্স। রিলেটিভ রিস্ক 1, কোরিলেশন কোএফিসিয়েন্ট 0, কারণ দুইটা কোরিলেশনের মধ্যে তফাৎ কি, 0। সামান্য একটু কিছু পেয়েছি, এটা আসলে 0 না, বাই চান্স। এইভাবে সে কথা বলে। আর আমি রিসার্চার হিসেবে বলতে চাচ্ছি যে না, কিছু না কিছু আছে, এটা হচ্ছে অল্টারনেট। আই কন্ট্রাডিক্ট উইথ দ্য নাল। বোঝা গেল? অ্যাজ এ রিসার্চার আমি কিছু একটা দেখাতে চাচ্ছি, কিছু একটা প্রমাণ করতে চাচ্ছি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সরি, এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে হাইপোথিসিস উইদাউট স্ট্যাটিস্টিক্স, যে ক্রিমিনাল ট্রায়ালে যখন হয়, এটা স্ট্যাটিস্টিক্স ছাড়া বোঝার উপায়, যে জুরিরা ডিসাইড করে দুইটা হাইপোথিসিসে। ওয়ান ইজ H0 মানে নাল,
যে দ্য ডিফেন্ডেন্ট ইজ ইনোসেন্ট। জুরি কি প্রথমেই বলে দেয় যে ওই আসামি? পত্রপত্রিকায় লেখা হয় আসামি, কিন্তু ইয়াতে কোর্টে যে কথাগুলো বলা হয় সেটা হচ্ছে যে একজন তাকে অপরাধী বলে সাব্যস্ত করা হয়েছে, তার বিরুদ্ধে কিছু প্রমাণাদি হাজির করা হচ্ছে কোর্টের সামনে। প্রমাণাদি হাজির করা হচ্ছে, হাজির করার পরে জাজ বলে কি সে দোষী অথবা নির্দোষ। শুরুতে কি সে দোষী বলে? জি না স্যার। শুরুতে সে দোষী বলে না। তাহলে যে শুরুতে তার অবস্থানটা কি? শুরুতে তার অবস্থান হচ্ছে নিউট্রাল, নাল। আমি কোনো দিকেই যাব না, তাকে দোষীও বলবো না, তাকে নির্দোষও বলবো না, আমি জানি না, কিন্তু আমি দোষী বলা মানে একটা সিদ্ধান্ত দিয়ে দেওয়া। সুতরাং যতক্ষণ না প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে দোষী না। আর আরেকটা হচ্ছে যে H1 the defendant is guilty, এটা হচ্ছে অল্টারনেট, এবং juries do not know which hypothesis is true. তারা ডিসাইড করে কিসের উপরে? অন দ্য বেসিস অফ এভিডেন্স প্রেজেন্টেড। ঠিক একই রকম আমার এখানেও এভিডেন্স প্রমাণ করে দিয়ে আমি যদি দেখিয়ে দিই হ্যাঁ এটা আলাদা, তাহলে আলাদা। এভিডেন্সটা কি? ওই যে অঙ্ক করে ক্যালকুলেশন করে দেখানো। এখানে কি? এখানে প্রমাণাদি দেখানো। ওকে, তাহলে আন্ডারস্ট্যান্ডিং হাইপোথিসিস, এই যে কোর্টের হিসাব থেকে যে কনভিক্টিং দ্য ডিফেন্ডেন্ট, আমি যদি তাকে দোষী সাব্যস্ত করি তাহলে আমি কি করলাম? নালটাকে রিজেক্ট করে দিলাম। নালটাকে রিজেক্ট করে দিয়ে আমি বললাম যে হি ইজ নট ইনোসেন্ট, হি ইজ গিলটি। তাহলে নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? তারা বলছে কি যে there is enough evidence to conclude that the defendant is guilty. There is enough evidence to support the alternate hypothesis. তাহলে সে এভিডেন্স পেলে বলে কি যে enough evidence আছে যাতে করে অল্টারনেটিভ হাইপোথিসিসকে সাপোর্ট করা যায়। নাল হাইপোথিসিসকে আমি বাতিল করে দিলাম, তাকে দোষী সাব্যস্ত করলাম। এবারে দ্বিতীয়টা আসি, যে যদি সে তথ্য প্রমাণ সম্পূর্ণ ঠিক মতো না পায়, সে তখন বলে কি তথ্য প্রমাণাদি দিয়ে এটা বলা যাচ্ছে না যে উনি দোষী, অতএব তাকে নির্দোষ বলে খালাস করে দেওয়া হলো, তাই না? তাহলে ওই জুরিও প্রথমেই বলে দেয় না কি যে ও তো নির্দোষ, না, সে বলছে তথ্য প্রমাণ মিলে আমি যা দেখছি তাকে, তাহলে তাকে দোষী বলে আমি সাব্যস্ত করতে পারছি না, অতএব তাকে খালাস করে দিলাম। ওকে, তার মানে অল্টারনেট হাইপোথিসিসকে সাপোর্ট করার মতো আমি এভিডেন্স পেলাম না, কিন্তু সে কখনোই ডাইরেক্টলি বলছে না যে আমি ওই শুরুতে নাল হাইপোথিসিসটা মেনে নিলাম। সে বলছে না যে হ্যাঁ সে আমি তাকে নির্দোষ আগেই মেনে নিয়েছি, না, কখনোই বলে না। ঠিক একই ব্যাপার মাথায় রাখতে হবে আমরা স্ট্যাটিস্টিক্সে কখনোই বলবো না যে we accept the null hypothesis, কারণ নাল হাইপোথিসিস শুরু থেকেই বসে আছে, ওইটা আবার অ্যাকসেপ্ট করার কি? ওইটা সবসময় জুরিরা চায় ওটাকে উল্টো প্রমাণ করতে, আর যদি ওটা উল্টো প্রমাণ করতে না পারে সে নিজে এমনিতেই স্ট্যান্ড করে যায়, ওকে আর অ্যাকসেপ্ট করতে হয় না, ও অটোমেটিক্যালি স্ট্যান্ড করে যায়। তাহলে আমরা যদিও আমাদের মেডিকেল সায়েন্সে অনেক রিসার্চার, ইউ উইল ফাইন্ড যে অনেক রিসার্চার তারা বলছে উই অ্যাকসেপ্ট দ্য নাল হাইপোথিসিস, বাট আমরা এখানে যে দুজন আছি, এখনো কি দুজন? হ্যাঁ, এখন তিনজন আছি। তাহলে যে দুজন আছি আমরা যে লেখাপড়া শিখছি, আমরা কখনোই বলবো না উই অ্যাকসেপ্ট দ্য নাল হাইপোথিসিস। আমাদের ভাষা হবে উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস, অথবা উই ডু নট রিজেক্ট, অথবা উই ক্যানট রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। ওকে, এটা হলো আমাদের স্ট্যাটিস্টিক্স এর টার্ম। এক্সাম্পলটা কি? একটু আগে যেটা বলেছিলাম যে H0 এটা কি কোলন দিয়ে লিখতে হবে μ1 ইকুয়াল টু μ2, মিন অফ একটা প্যারামিটার ইকুয়াল টু মিন অফ অ্যানাদার প্যারামিটার, অর মিন অফ একটা স্যাম্পল স্ট্যাটিস্টিক ইকুয়াল টু মিন অফ অ্যানাদার স্যাম্পল স্ট্যাটিস্টিক। আর HA মানে অল্টারনেট হাইপোথিসিস, HA টা কি? μ1 ইজ নট ইকুয়াল টু μ2। এটাই কমন, এটা টু সাইডেড।
টু সাইডেড মানে যে আমি তো এখনো বরিশালেরটা মাপিনি আর পটুয়াখালীরটা মাপিনি, আমি এখনো কাজ শুরুই করিনি, কিন্তু আমি কাজ শুরু করতে চাচ্ছি। শুরু করার আগেই আমার সামনে নাল হাইপোথিসিস বসে আছে। সে বলছে কি যে তো শুরু করা কাজ করার দরকার নেই, দুটো সমান। নাল হাইপোথিসিস আগেই বসে আছে। সেই কারণে আমি μ1 ইজ নট ইকুয়াল টু μ2। আমি যেহেতু জানি না কে আগে হবে কে পিছে হবে, বরিশাল লম্বা হবে না পটুয়াখালী লম্বা হবে, সামান্য একটু ডিফারেন্স যদি হয়, কোন দিকে ডিফারেন্সটা বেশি কোন দিকে ডিফারেন্সটা কম, এটা তো আমি এখনো জানি না। আমি স্টাডি শুরু করেছি কেবল, অথবা সরি, আমি স্টাডিটা শুরু করেছি অথবা আমি ডেটা কেবল কালেক্ট করেছি, এখন আমি অ্যানালাইসিসে বসিনি। সে আমাকে শুরুতেই বলে দিচ্ছে তোমার এগুলো কিছুই করার দরকার নেই, নাল সব সমান। এই জন্য আমরা লিখি μ1 ইজ নট ইকুয়াল টু μ2। এটা হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস। যদি আমি না জানি, অলরেডি আমি এখন কেবল ডেটা কালেক্ট করেছি অথবা জানি না, শুরু করিনি, ডেটা কালেক্ট করতে যাচ্ছি, তখন আমরা এরকম লিখি উই ডোন্ট নো। এটা হলো টু সাইডেড, যে কোনো দিকে যেতে পারে, বরিশাল লম্বা হয়ে যেতে পারে, পটুয়াখালী লম্বা হতে পারে, আমি তো জানি না। এটাকে বলা হয় টু সাইডেড বা টু টেল টেস্ট। এবং টু টেল টেস্ট যদি হয় আমরা সাধারণত লিখি না, বাট পরীক্ষার জন্য লিখতে হবে, পরীক্ষার হলে লিখতে হবে যে নাল হচ্ছে μ1 ইকুয়াল টু μ2, অল্টারনেট হচ্ছে μ1 ইজ নট ইকুয়াল টু μ2। আমি জানি না পরীক্ষায় কখনো এই দ্বিতীয় কন্ডিশনটা আসবে কিনা, μ1 is greater than μ2 or μ1 is less than μ2, কারণ আমার এই এমফিল কোর্সের প্রশ্নপত্র সম্পর্কে আইডিয়া নেই। দ্বিতীয় পারে টিচাররা, সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে ওয়ান টেল ওয়ান সাইডেড ব্যাপারটা। এটা কি, সেখানে প্রশ্নে হয়তো বলে দেওয়া থাকবে যে অলরেডি 10 বছর আগে, অথবা বরিশাল মেডিকেল কলেজ, আচ্ছা ওখানে পটুয়াখালীর সাথে হবে না, তাহলে বরিশালের সাথে ঢাকা, অলরেডি 10 বছর আগে বা 20 বছর আগে এরকম একটা স্টাডি হয়েছিল। সেইখানে দেখা গেছে যে বরিশাল মেডিকেল কলেজের ছেলেমেয়েরা ঢাকা মেডিকেল কলেজের ছেলেমেয়েদের চেয়ে গড়ে একটু লম্বা আছে। আমি এখন আবার দেখতে চাই ওই লম্বা অবস্থাটা কি এখনো এরকমই আছে। তাহলে কি যে μ1 মানে বরিশাল ইজ গ্রেটার দেন μ2, অলরেডি এটা প্রুভড, অলরেডি এটা প্রুভ হয়ে আছে। আমি এখন দেখতে চাই যে এই সম্পর্কটা কি এখনো বিদ্যমান আছে, whether mean height of Borishal Medical College is greater than mean height of Dhaka Medical College, আমি এটা দেখতে চাই। তখন অল্টারনেটটা করতে হবে কি μ1 is greater than μ2, আর নাল কি μ1 is not greater than μ2। ওকে, তখন আমরা যদি লিখি আমাদেরকে লিখে দিতে হয়, কারণটা কি অলরেডি একটা প্রিভিয়াস স্টাডি একটা ডিরেকশন দিয়ে দিয়েছে, একজনকে বড় বানিয়ে দিয়েছে, লম্বা বানিয়ে দিয়েছে, একজনকে বলছে যে না ওরা লম্বা না, তাহলে অলরেডি একটা এভিডেন্স আছে অল্টারনেটের পক্ষে। আমি ওই অল্টারনেটটা আরেকবার দেখতে যাচ্ছি, ওই অল্টারনেট তাহলে কি এরকম আছে কি এখনো ওই সম্পর্কটা বজায় রেখে চলছে। তখন আমি লিখি μ1 is greater than μ2 অথবা μ1 is less than μ2। এইটাকে বলা হয় ওয়ান সাইডেড টেস্ট বা ওয়ান টেল টেস্ট, এটাকে আমরা লিখি। বাট আমাদের জন্য, আমাদের এমফিল পরীক্ষার জন্য আমরা দুটোই লিখবো। যদি কোনো কিছু অতীতের কোনো তথ্য না দেয়া থাকে তাহলে লিখবো μ1 is not equal to μ2, আর অতীতের তথ্য দেয়া থাকলে এভাবে লিখবো। ওকে, তাহলে আমরা এবারে একটু ভেতরে যাই, স্টেপস অফ সিগনিফিকেন্স টেস্টিং। তাহলে আমাদেরকে প্রথমেই লিখতে হয় পরীক্ষার হলে ঠিক এইভাবে 6টা জিনিস লিখতে হবে। প্রথমে লিখতে হবে হাইপোথিসিস কি, তারপরে লিখতে হবে আলফা কি। আলফা মানে কি, এবারে আসি আলফা ব্যাপারটা। ওই যে আমি বলেছিলাম যে 95% কনফিডেন্স আমার আছে যে এটা বাইরেই থাকবে, আর সে যে বলছিল চান্স চান্স চান্স, আমি চান্সটাকে একদম এত ছোট বানিয়ে ফেলেছি যে ওইটা চান্সের কোনো মূল্যই নাই। চান্সের পরিমাণ আমি 5%-এ যদি নামিয়ে নিয়ে আসতে পারি তাহলেই আমি জিতে গেছি। এই যে 5%, এই 5%কে বলা হয় আলফা। অথবা আরো একটু ভালো করে যদি বুঝতে চেষ্টা করি, 5%কে আমরা বলি পি। ওই যে পি ভ্যালু বলে না, পি ভ্যালু কত, এইটাই হচ্ছে সেই পি ভ্যালু। পি ভ্যালু অনলি 5%। পি ভ্যালু মানে কি আমরা একটু আগে বলেছি যে প্রবাবিলিটি, পি হচ্ছে প্রবাবিলিটি দ্যাট দ্য অবজার্ভড ডিফারেন্স কুড হ্যাভ অকার্ড বাই চান্স অ্যালোন। তাহলে
পি প্রবাবিলিটি আমরা আগের থেকে লিখে দিই, পি মানে 0.05, তার মানে কি আমার 95% কনফিডেন্স আছে, আর আমার এরর হওয়ার সম্ভাবনা বা ওই বাই চান্স ঘটার সম্ভাবনা মাত্র 5%, 0.05। টি আমরা লিখে দিই 0.05, এই পি ভ্যালু 0.05 দিয়ে আমরা কাজ শুরু করি। তারপরে আমরা অঙ্ক করি, আমাদের যে অঙ্ক করতে সাহায্য করে, তারপরে আমরা অঙ্ক করে একটা ভ্যালু পাই। এই ভ্যালুর সাথে আমরা করি কি, অলরেডি ওই যে বলে দিয়েছিলাম যে বিভিন্ন রিসার্চাররা প্রবাবিলিটি টেবিল বানিয়ে রেখে দিয়েছে, তাহলে এই এত ভ্যালু কত প্রবাবিলিটিতে আসতে পারে আমরা সেখানে দেখব, এবং পি কত ভ্যালুতে আসে সেটাও আমরা দেখব। দেখে আমরা তখন ক্রিটিক্যাল ভ্যালু সেই খাতার থেকে বা পাতার থেকে মিলিয়ে দেখব আমাদেরটা বড় না ওই খাতাতে লেখা আছে যেটা বৈজ্ঞানিকরা বের করে একটা চার্ট বানিয়ে দিয়েছেন ওটা বড়। আমার ভ্যালুটা যদি বড় হয় তাহলে আমি জিতে গেছি, আর যদি চার্টের ভ্যালুটা বড় হয় তাহলে আমি বলবো যে হ্যাঁ আমি আর জিততে পারলাম না, আই ক্যানট রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। এই যে ডিফারেন্স একটু দেখা যাচ্ছে, এটুকু বাই চান্স। আমার ভ্যালুটা অঙ্ক করে যদি দেখা যায় অঙ্কের ভ্যালুটা বড় অথবা অ্যাটলিস্ট ওইটার সমান, তাহলে আমি বলবো যে এটা আমি বাতিল করে দিলাম, উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। তারপরে আমি স্টেটটা ডিসিশন রুল, আমরা বলবো ডিসিশনটা কি, রিজেক্ট অর ডোন্ট রিজেক্ট। আর কনক্লুশন কি, কনক্লুশনে আমাদেরকে বলে দিতে হবে হ্যাঁ বরিশাল মেডিকেল কলেজ পটুয়াখালী মেডিকেল কলেজের চেয়ে ছেলেপেলেরা উচ্চতায় একটু লম্বা, অথবা বরিশাল কলেজের ছেলেমেয়েরা পটুয়াখালীর ছেলে মেয়েদের চেয়ে উচ্চতায় একটু ছোট গড়ে। এইভাবে আমরা কনক্লুশনটা লিখবো। এই 6টা স্টেপ একটুও ভুল করা চলবে না, পরীক্ষার হলে ঠিক সুন্দর স্টেপ স্টেপ করে আসবে। এইখানে আমরা একটা ছোট্ট অঙ্ক করার চেষ্টা করছি, আমরা নাম দিয়েছি ওয়ান স্যাম্পল টি টেস্ট। টি টেস্ট কেন বললাম, কারণ টি টেস্ট হচ্ছে এই যে দুইটা মিন, এই মিনের যে তফাৎ বের করতে হয়, মিনের তফাৎ বের করতে গেলে টি টেস্ট আমরা টি টেস্ট দিয়ে তফাৎ করি। আরো কিছু টেস্ট আছে, জেড টেস্ট আছে, জেড টেস্ট দিয়েও করা যায়, কমনলি আমরা টি টেস্ট দিয়ে করি। এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে একটা রিসার্চার সে মনে করছে যে 10টা কোম্পানি, তারা বলছে কি তাদের 10টা কোম্পানি বলছে আরে আমার বাল্ব আমার টিউব লাইট 1000 ঘন্টা চলে, 10টা কোম্পানি বারবার বলছে। অথবা একটা নতুন কোম্পানি বাজারে এসছে, সেও বলছে আরে আমার লাইট 1000 ঘন্টা চলে, আমার লাইট 1000 ঘন্টা চলে। তাহলে সেই রিসার্চারটা কি করলো, সে 10টা কোম্পানির একটা একটা করে বাল্ব বাজার থেকে কিনে নিয়ে আসলো, অথবা যেই কোম্পানিটা নতুন এসছে সেই কোম্পানিরই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দোকান থেকে একটা একটা করে 10টা বাল্ব কিনে নিয়ে আসলো। কিনে নিয়ে এসে সে তার ঘরে ল্যাবরেটরিতে টেস্ট করছে, লাইফ স্প্যান টেস্ট করে সে এরকম ভ্যালু পেল যে কোনোটা 800 ঘন্টা চলছে, কোনোটা 750 ঘন্টা লাইফ স্প্যান, কোনোটা 940, কোনোটা 970, 80, 790, 1000, 1000ও আছে এরকম। তাহলে এইটা সে পেল, আর কোম্পানিগুলো অথবা নতুন কোম্পানিটা কি বলছিল 1000 ঘন্টা চলছে। আমি রিসার্চার দেখতে চাচ্ছি এটা কি 1000 ঘন্টা চলছে নাকি চলছে না। তাহলে আমার মাথায় কি ঘুরছে, অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি, অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি হবে, mu1 not equal to mu2. এখানে μ2 কোনটা আর μ1 কোনটা, So mu1 1000. μ1 1000। যেহেতু এটা ওয়ান স্যাম্পল টি টেস্ট, আমরা μ1 μ2 আর বলবো না, আমরা বলবো যে মিউ ইকুয়াল টু 1000, মানে মিন কত 1000, অলরেডি এটা বাজারে ছড়িয়ে আছে 1000 1000, সবাই বলছে 1000 ঘন্টা আমার বাল্ব, 1000 ঘন্টা আমার বাল্ব। তার মানে এখানে প্রতিপক্ষ একটা কোম্পানি সবাই মিলে তারা 1000 1000 1000 1000 বলেই বেড়াচ্ছে তাদের কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টের জন্য। তাহলে মিউ মানে 1000, অল্টারনেট কি হবে, অল্টারনেট কি হবে, মিউ, আমি জানি না এটা কি 1000 না 1000 বেশি না 1000 কম, আমি এখন টেস্ট করছি।
আমি এখন টেস্ট করতে যাব, তাহলে মিউ মানে অল্টারনেটটা কি, এইচ এ মিউ কত হবে, নাল যদি হয় মিউ ইকুয়াল টু 1000, অল্টারনেট কি, মিউ লেস দেন 1000। আমি লেস দেন কেন বলবো, তাহলে আমি তো আগে দল নিয়ে নিলাম। আমরা একটু আগে কি বলেছি, শুরুতেই কি আমরা লেস দেন বা গ্রেটার দেনে যাব? না স্যার। আমি কি জানি আগেই যে এটা 1000 চেয়ে কম, বেশিও তো হতে পারে। বাল্ব কোম্পানিগুলো তো ভালো হতে পারে যে তাদেরটা হয়তো বা 1010 ঘন্টা 1020 ঘন্টা চলে, কিন্তু তারা কম করেই বলছে, যাতে করে যখন দেখবে যে আরে বেশি চলছে তখন ওই বাল্ব কোম্পানির উপরে কনফিডেন্স আরো বেড়ে যাবে যে না এটা তো ভালো। তাহলে কি লিখবো, স্যার এখানে কি ওই সূত্রটা অ্যাপ্লাই করবে? সূত্র তো না, এখানে আমাকে লিখতে হবে জাস্ট ও, মিউ ইকুয়াল টু 1000 নাল, তাহলে অল্টারনেট কি, মিউ একটু আগে দেখলাম কি নট হবে, ইকুয়াল টু। নট ইকুয়াল টু, দ্যাটস ইট, শেষ, নট ইকুয়াল টু 1000। আচ্ছা, এখন আমরা মিন অঙ্ক করলাম, মিন করে এরকম পেলাম একটা মিন যে 867 ঘন্টা, তার মানে কি আমি দেখছি মিউ একটু কম 1000 এর চেয়ে। এখন এই কমটা রিয়েল না বাই চান্স, নাল হাইপোথিসিস কি বলবে, স্যার বাই চান্স। বাই চান্স, সে বলবে ও তুমি একটু কম পেয়েছো, এটা বাই চান্স। এখন আমি অঙ্ক করে দেখাতে হবে এটা কি বাই চান্স না বাই রিয়েল। তারপরে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন করলাম, স্ট্যান্ডার্ড ডিভিশন করার পরের কাজটা কি, স্ট্যান্ডার্ড এরর বের করা, কারণ কনফিডেন্স ইন্টারভ্যালে আমাকে যেতে হবে। তাহলে এখন আমি স্টেপস গুলো ফলো করি। নাল হাইপোথিসিস কি, সে বলছে মিউ ইকুয়াল টু 1000, অল্টারনেট কি, মিউ ইজ নট ইকুয়াল টু 1000, আলফা কি 0.05। এরপরে আমরা অঙ্ক করব, অঙ্কটা কি, আমাদের মিন এরকম আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এরকম আছে, স্ট্যান্ডার্ড এরর হচ্ছে এটা। এখন আমি অঙ্ক করব, অঙ্ক কি, অঙ্কটা হলো যে এক্স বার থেকে মিউ যত দূরে যাচ্ছে তাকে ভাগ দেব তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। তাহলে আমি ভ্যালু পেলাম 4.35, 4.35, এখানে মাইনাস আছে কারণ এটা যেহেতু কম জ্বলছে, 4.35। আচ্ছা, এখন 4.35 আমাদেরকে মাথায় রাখতে হবে, 4.35টাকে আমরা এখন দেখব। টি টেবিল ডিস্ট্রিবিউশনে আমরা দেখছি এখন 4.35। আমাদের এই টেবিলটা বোঝার জন্য মাথায় রাখতে হবে এটা হচ্ছে টি টেবিল, এখান থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এবং এখানে বলা আছে কি যে 1 টেল আর 2 টেল, এটা কি 0.50 আর এটা হলো 1। আমাদের পি ভ্যালু কত জানি ছিল, আমরা এই 1 টেল আর 2 টেল এই দুটোর মধ্যে কোথায় যাব, 1 টেলে যাব না 2 টেলে যাব, স্যার 2 টেল। 2 টেল, ভেরি গুড, তাহলে নিচেরটায় থাকবো। নিচে কত ভ্যালু, 0.1 না 0.5 না 0.4, কততে যাব, কততে যাব, আমাদের আলফা লিমিট কত ছিল, আমরা অঙ্কের শুরুতে আলফা কত ধরেছিলাম, 0.05 স্যার। 0.05, তাহলে এখানে কততে যাব, কোনখানে যাব, 1 এ না 0.5 এ না 0.4 এ না 0.3 তে, কোনটাতে যাব, 0.5। 0.5 এটা এখানে, স্যার হুম, কোনটাতে যাব, আলফা কত,
0.05 স্যার। আলফা 0.05, তাহলে যাবো কোনটাতে? আলফা 0.05 হলে আমরা যাব কততে? খুঁজবো কোথায়? আলফা 0.05 হলে কি আমরা 0.5 এ খুঁজবো? কততে খুঁজবো? আলফা যদি 0.05 হয় তাহলে আমরা এখানে কোন লেভেলটা দেখবো? স্যার 0.10 হবে। আলফা যদি 0.05 হয় তাহলে আমরা কেন 0.10 তে যাব? মানে এই মানে সিদ্ধান্তে নেওয়ার কারণটা কি? স্যার বুঝতে পারছি না। আলফা 0.05, তা আমি এখানে খুঁজবো কোনটা? কোথায় খুঁজবো? এই টু টেলের আলফা, এখানে বিভিন্ন আলফা দেয়া আছে, আলফা 1, আলফা 0.5, আলফা 0.4, আলফা 0.3। তা আমি ঠিক করে রেখেছি কোনটা আগের থেকে? আলফা আমার সেট করা আলফা কত ছিল? 0.05। হ্যাঁ, তাহলে এখানে কোন আলফাতে যাব? স্যার 0.5 এ যাব। তো 0.05 এ যাব। এটা খুব কঠিন প্রশ্ন। না স্যার, আসলে দেখতে পাচ্ছিলাম না স্যার। কেন, এটা কি দেখা যাচ্ছে না? আমি একটা টেবিল, টি টেবিল দেখাচ্ছি, এটা দেখা যাচ্ছে না? জি স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এখানে 0.05 দেখা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ, এই যে 0.05, আমি আর একটু বড় করে দিই, এবার দেখা যাচ্ছে পরিষ্কার? জি স্যার। হ্যাঁ, এই যে 0.05, তাহলে এই 0.05 আলফা লেভেল পেয়ে গেলাম আমি। এবং টি, যেহেতু টি আমাদের মাথায় আছে, টিটা জানি কিসের উপরে কাজ করে মেইনলি? টি টেবিলটা যিনি বানিয়েছেন তিনি জানি কোন ইম্পর্টেন্ট একটা জিনিস কাজ করেছিলেন? কোনটা? ভুলে গেছি। একটুও ভুলে যাওয়া চলবে না, পরীক্ষায় কিন্তু ফেল হয়ে যাবে। প্রতিটা পয়েন্ট মাথায় রাখতে হবে। হ্যাঁ, কিসের উপরে? না স্যার, ওই স্যাম্পল সাইজ। স্যাম্পল সাইজ, ভেরি গুড, স্যাম্পল সাইজ। তাহলে আমার স্যাম্পল সাইজ কত ছিল? 10 স্যার। 10। তাহলে আমি এখন কততে দেখব? টি আলফা অলওয়েজ কিভাবে কাজ করে? স্যার ওই যে 10 এর ওইটা দেখবো 2.228। কেন 10 এ দেখবো? ও টি স্যার, ভ্যালু 10 minus 1 স্যার। 10 minus 1, yes, n 9 এ minus দেখবো। 1, 9। তাহলে 9 এ দেখবো। তাহলে এই 9 ডিগ্রিজ অফ ফ্রিডমে টু টেলে 0.5 লেভেলে ভ্যালু হচ্ছে কত? 2.262। আমার কত হয়েছে? মাইনাস বাদ, কারণ আমরা তো এখন চিহ্ন নিয়ে কথা বলবো না, আমরা এখন বলবো মূল ভ্যালুটা কত? 4.35, তাই না? তাহলে আমি বড় না টেবিলটা বড়? আমি বড় স্যার। তাহলে আমার রেজাল্ট যদি বড় হয় তার মানে আমি এখন বলতে পারবো যে ইয়েস। এতক্ষণ ধরে তুমি আমাকে নাল বাতিল করে দিচ্ছিলে, কিন্তু এখন আমি আর বাতিল বলবো না, আমি এখন বলবো ইয়েস, আমি এস্টাবলিশড। আমি এখন বলবো যে প্রবাবিলিটি দ্যাট দ্য অবজার্ভড ডিফারেন্স কুড হ্যাভ অকার্ড বাই চান্স, তোমার ওই 0.05 অনুযায়ী 2.26 হলেই আমি বাতিল করতে পারতাম, কিন্তু আমি এখন আরো অনেক স্ট্রং, 4.35, তার মানে আমি আরো স্ট্রং। তার মানে আমার বাই চান্সের প্রবাবিলিটি আরো কমে গেল। বাই চান্সের এই প্রবাবিলিটিটা যেহেতু ভ্যালু বড় হয়ে গিয়েছে, তাহলে বাই চান্সের প্রবাবিলিটিটা আরো কমে গেল।
এখন এই কমে যাওয়াটা দেখি। তাহলে আমি যদি এখন উত্তর লিখে দিই, উত্তর লিখে দেব কি, যে আমার ডিসিশন হলো আমি নাল হাইপোথিসিস রিজেক্ট করছি। আমার ডিসিশন হলো যে there is a significant difference between the company advertised lifespan and my tested lifespan. সুতরাং I reject the null hypothesis. উনি যদি একজন সোশ্যাল রিসার্চার হয়, সোশ্যাল ওয়ার্কার হয়, উনি পত্রিকায় জানিয়ে দিতে পারবে, কেস করে দিতে পারবে, সরকারের কাছে নালিশ করে দিতে পারবে যে এই কোম্পানিগুলো আমাদেরকে মিথ্যা কথা বলছে, ধোঁকা দিচ্ছে, তারা আসলে 1000 ঘন্টা জ্বলে না, সিগনিফিকেন্টলি জ্বলে না। এটা এমন না যে বাই চান্স কম হচ্ছে, না, আমি সিগনিফিকেন্টলি দেখিয়ে দিলাম, অঙ্ক করে দেখিয়ে দিলাম যে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট অঙ্ক করে দেখিয়ে দিলাম যে এই যে হওয়া উচিত ছিল 2.262, তাহলেই আমি তাদের এগেইনস্টে দাঁড়াতে পারতাম, কিন্তু আমার এখন এর চেয়েও আরো অনেক বেশি, তার মানে আমি আরো শক্তভাবে দাঁড়িয়ে গেলাম যে তারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে, এরকম লিখতে পারে। And if you write this in your exam, you will get the full mark. যে বাল্ব কোম্পানিগুলো যেভাবে বলছিল তার চেয়ে লাইফ স্প্যান কম, সিগনিফিকেন্টলি কম। পি, এখন আমি লিখতে হবে পি, পি তাহলে কত পেলাম, যে প্রবাবিলিটিটা যে 5% হবে, তাহলে আমি এখন প্রবাবিলিটি বলবো পি লেস দেন 0.05। তার মানে কি, আমার মতো করে যদি 100 জন রিসার্চার এই একই রিসার্চ করে, তাহলে 95 জন তো বটেই, তার চেয়ে বেশিও হয়তোবা দেখাতে পারে যে হ্যাঁ বাল্বগুলো সিগনিফিকেন্টলি কম জ্বলছে, হয়তোবা আর 5 জন বা 5 জনের কিছু কম এরকম দেখাতে পারে যে না বাল্বগুলা ঠিকই 1000 ঘন্টা জ্বলছে। কিন্তু আমি অঙ্কতে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি যে আমার মতো করে যদি রিপিট করে 100 জন রিসার্চার একই কাজ করে, এরকম 10টা করে বাল্ব এনে তাদের নিজেদের ল্যাবে পরীক্ষা করে, 95 জনই তারা এরকম একটা ডিফারেন্স পাবে এবং এই ডিফারেন্সটা সিগনিফিকেন্টলি লো। আচ্ছা, এইটুকু অ্যান্সার লিখে দিলেই কিন্তু আমি পাস পরীক্ষায়। আমি লিখবো পি লেস দেন 0.05, কারণ আমার 0.05 এ হওয়া উচিত ছিল 2.26, আমারটা হচ্ছে 4.35, তার মানে আরো নিচে কোথাও আছে। আমরা যদি এইটুকু উত্তর লিখে দিই আমি পাস, আমার কোনো ভুল নাই এবং আমার এখানে কোনো রকম লসও হবে না, আমি যদি এইটুকু লিখে দিই। বাট এইখানে এখন যতটুকু আমি বলবো এইটুকু হচ্ছে একটু অ্যাডভান্স লেখাপড়া, যে আই ওয়ান্ট টু শো মাই এক্সপার্টিস, যে না আমি আরো ভালো জানি স্ট্যাটিস্টিক্স, আমি 4.35 কোথায় নিয়ে যেতে পারে আমি দেখব। যে আমার এই রিসার্চারটা আমি শুরু করেছিলাম P.05 দিয়ে, বাট এখন পোস্ট হক আমার লেখাপড়া শেষ, অঙ্ক পড়া শেষ, আমি এখন দেখতে চাই যে আমার স্ট্রেংথ কতটুকু, আসলে আমি কতটা স্ট্রং কথাটা বলতে পারি। তাহলে এই 0.05 এর পরের লেভেল কোনটা? 0.02। এর মানেটা কি, যে আমার কনফিডেন্স লেভেল হচ্ছে এখন 98%, আমি আরো স্ট্রং, 95 দিয়ে শুরু করেছিলাম, আমি আরো স্ট্রং হয়ে গেলাম। আমি বলবো যে আমার মতো করে যদি 100 জন রিসার্চার রিসার্চ করে, তাহলে 98 জনই আমার পক্ষে থাকবে, 2 জন হয়তো বা নাও পেতে পারে তফাৎটা, 98 জনই তফাৎ বের করে দেখিয়ে দেবে। তার মানে আমি আরেকটু স্ট্রং না, শুরু করেছিলাম 95, এখন আমার দলে আরো বেশি পাচ্ছি 98। তাহলে 0.02 লেভেলে 9 ডিগ্রিজ অফ ফ্রিডমে কত, 2.81। তাহলে আমার 4.35, আমি কি এখনো টিকে আছি কিনা? জি স্যার। এখনো টিকে আছি, তার মানে আমি আরো স্ট্রং। আচ্ছা, আমি আরেকটু যাই, 0.01 এ কত পাচ্ছি? 3.25। তাহলে 3.25 আমারটা কত? 4.35। তাহলে আমারটা 4.35 বা 36, তাহলে আমি আরো স্ট্রং। তাহলে আরেকটু যাই, 0.01 এর পরে এখানে কি আছে? 0.002। তাহলে 0.002 তে কত আসে?
4.297, 4.29, আমারটা কত? 4.35, 35, তার মানে কি আমি এখনো টিকে আছি। এরপরে আবার যাই 0.001 এ কত আসে? 4.781, 4.78, আমারটা কত? 4.35. তাহলে এই জায়গাটায় এসে আমি কি পারছি একে ঠেকাতে? জি না স্যার। হ্যাঁ, তাহলে এই জায়গাটা এসে যখন আমি পারছি না, আমি শুরু করেছিলাম 0.05 দিয়ে, আমি এখন আরো স্ট্রং, আরো স্ট্রং, আরো স্ট্রং 0.002, এবং এই 0.002 তেও আমি আছি 4.29। তার মানে এই আমার 4.35টা এই 4.29 আর 4.78 এটার মাঝামাঝি কোথাও অবস্থান করছে। তার মানে আমার প্রবাবিলিটি হচ্ছে লেস দেন 0.002। আমার বাই চান্স হবার সম্ভাবনা 1000-এ 2 জন বা তারও কম, 1000-এ 2 জনেরও কম। তার মানে আমি শুরু করেছিলাম 100-তে মাত্র 5 জন আউটসাইড থাকবে, আমার 95% কনফিডেন্স যে আমি আমার মতো করে ডিফারেন্ট পাবো। এখন পোস্ট হকে আমি প্রমাণ করে দিলাম যে 100 জন না, আমার মতো করে যদি 1000 জন এই রিসার্চের কাজটা করে, 1000 জন যদি এরকম করে স্যাম্পল কালেক্ট করে 10টা 10টা করে বাল্ব, 1000 জনের মধ্যে 998 জনই দেখিয়ে দিতে পারবে যে হ্যাঁ বাল্বগুলো সঠিক জ্বলছে না। তার মানে কি আমি আরো স্ট্রংলি প্রমাণ করে দিলাম ওয়ার্ল্ডের কাছে যে হ্যাঁ বাল্ব কোম্পানিগুলো তারা সঠিক কথা বলছে না, তারা তাদের যে বলা সেই বলাটা ভুল, সেই বলার মধ্যে সঠিকতা নেই, সত্যতা নেই। এই অংশটুকু একটু অ্যাডভান্স লেভেলের স্ট্যাটিস্টিক্স। আমি পরীক্ষার হলে যদি লিখি পি লেস দেন 0.05 তাহলেও আমাকে ফুল নাম্বার দেবে, কিন্তু আমি যদি লিখি পি লেস দেন 0.002 আমি তো ফুল নাম্বার পাবোই। এইটা আন্তর্জাতিক জার্নালে যদি আমি লিখি তখন এইটা বেশি দাম পাবে। আন্তর্জাতিক জার্নালে বা কোনো আমার জার্নাল আর্টিকেল যদি আমি প্রকাশ করতে চাই, আমি যদি পি লেস দেন 0.05 লিখি আর আরেকজন যদি লেখে পি লেস দেন 0.002, তাহলে ওই রিসার্চারটা আগে দাম পাবে আমার চেয়ে। কারণ তারা বুঝতে পারবে যে হ্যাঁ এই রিসার্চার সে একদম আরো সূক্ষ্ম হিসাবটা জানে, আরো সূক্ষ্ম হিসাবটা পড়তে পারে। ক্লিয়ার? জি স্যার। এনি কোয়েশ্চেন এই পর্যন্ত আমরা যতটুকু পড়েছি? ইফ নট, তাহলে আমরা আমাদের পড়ার মধ্যে চলে যাই। আমরা এখন সিগনিফিকেন্সটা দেখব। টেবিলের মধ্যে পেলাম 2.262 ডিগ্রিজ অফ ফ্রিডমে। আমরা বললাম যে অ্যাবসলিউট ভ্যালু, আমরা এখানে মাইনাসটাকে নিয়ে কথা বলবো না, আমরা অ্যাবসলিউট ভ্যালুটাকে দেখতে চাইছি। এইখানে মাইনাস পেয়েছি, তার মানে কি মাইনাস পাওয়ার মানেটা হচ্ছে যে আমার মিনটা এই মানে এটা ছোট, মানে যে মিন আছে 1000-এর চেয়ে এটা ছোট, এই জন্য মাইনাস এসছে। ওকে, এখন এই জায়গাটায় আমরা বললাম যে হ্যাঁ আমরা রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। উই ফাইন্ড যে 4.35 এইটা কোথায়? লেস দেন 0.002 লেভেলে সিগনিফিকেন্ট আমাদের টেবিল থেকে আমরা একটু আগে দেখে এসেছি, এবং এইটুকুই আমরা শিখে ফেললাম যে আরো অ্যাডভান্স লেভেলে আমি যদি শুধু লিখতাম লেস দেন 0.05 তাহলেও হতো, কারণ আমি শুরুই করেছি 0.05 দিয়ে। সেইখানে আমি একটু পেছনে চলে গেলাম। ওকে, একটু পেছনে চলে গিয়ে আমি এই কাজটা করছি, এবং এরপরে কনক্লুডিং স্টেটমেন্ট আমি কি দিব? স্টেট দ্য কনক্লুশন। আমরা বলবো যে উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস দ্যাট দ্য বাল্বস যেখান থেকে নেওয়া হয়েছে তাদের যে বক্তব্য ছিল যে তাদের এভারেজ লাইফ 1000 ঘন্টা, এই বক্তব্যকে আমি বাতিল করে দিলাম, আমি রিজেক্ট করে দিলাম। বুঝা গেল? এইভাবে আমরা কনক্লুডিং স্টেটমেন্ট নেই। তাহলে এখন পি ভ্যালুটা বোঝা যাচ্ছে। পি ভ্যালুটা কি জিনিস মাথায় রাখতে হবে? পি ভ্যালু হচ্ছে স্মলেস্ট আলফা the observed sample would reject the null hypothesis. পি কত হলে আমরা রিজেক্ট করব? 0.05, মাথায় রাখতে হবে। এটা হচ্ছে স্মলেস্ট আলফা, এর চেয়ে পরে হতে পারে, এর চেয়ে বড় হবে না। ওকে, এখানে কতক্ষণ given the null hypothesis is true, একটু আগে যেটা বলছিলাম, probability of getting a result or probability that the observed difference as extreme or more extreme than the actual value. আমরা তখন বলতে পারবো যে হ্যাঁ এটা কত দূরে আছে অ্যাকচুয়াল ভ্যালু থেকে। ওকে,
যে অ্যাকচুয়াল ভ্যালু থেকে এত দূরে থাকার সম্ভাবনা এত %. How likely that the observed differences could have occurred only by chance alone, 0.05. যে only তার প্রবাবিলিটিটা হচ্ছে 5% ক্ষেত্রে বাই চান্স এরকম আসতে পারে, আর 95% ক্ষেত্রে বাই চান্স আসবে না. ওকে ওকে স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স তাহলে দুই ভাবে বের করতে পারি. একটা হচ্ছে আমি যদি টেবিলের ভ্যালুটা দেখি আর আমার ভ্যালুটা দেখি, আমার অঙ্কের ভ্যালু আর অঙ্কের ভ্যালুটাকে বলা হয় টেস্ট স্ট্যাটিস্টিক, আর যেটা টেবিল থেকে খুঁজে পাই ওটাকে বলি আমরা ক্রিটিক্যাল ভ্যালু. এবং এই ক্রিটিক্যাল ভ্যালুতে আমরা আমাদের আলফা লেভেল যেটা 1.96 এ, যেটা 0.5, সেই 0.05 এ যে ভ্যালুটা পাই, যদি আমার অঙ্ক ওই টেবিলের অঙ্কের চেয়ে বেশি হয় তাহলে আমি বলবো রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস. আমরা বলবো যে ফাইন্ডিংটা পেয়েছে এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট ফাইন্ডিং. আর যদি ছোট হয় তাহলে আমি বলবো যে ডু নট রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস, results are not statistically significant. এটা গেল আমার কিসের উপরে? টেবিলের ভ্যালুর উপরে. আমাকে আর পি ভ্যালুর দিকে তাকাতেই হবে না এরপরে কত কত যায়, কিন্তু আমরা পি ভ্যালুর দিকে তাকালে কি যে আমি আরো কত দূর যাই, আরো কত দূর যাই আমরা এটা খুঁজে দেখতে পারি. তাহলে পি ভ্যালু দিয়ে একই রকম যে পি ভ্যালুর থেকে যদি পি ভ্যালুটা যদি যত ছোট হবে ততই আমার নাল হাইপোথিসিস রিজেক্ট করতে সুবিধা হবে. আর পি ভ্যালু যদি বড় হয়ে যায় 0.05 তাহলে আমি আর রিজেক্ট করতে পারবো না. ওকে আচ্ছা, এইটা যেমন আমরা করেছিলাম ঠিক একইভাবে প্রপোর্শনের ক্ষেত্রেও, মানে প্রপোর্শনের ক্ষেত্রে এইভাবে অঙ্ক করে আমরা বের করে ফেলতে পারি. মাথায় রাখতে হবে প্রপোর্শনের ক্ষেত্রেও এরকম করে অঙ্ক করে বের করে দেওয়া যায়. এবং এইভাবে অঙ্ক করে আমরা তারপরে একইভাবে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টে জেড টেবিলের সাথে জেড ভ্যালুটা দেখবো. জেড ভ্যালুটা দেখে আমরা তারপরে তার সিগনিফিকেন্স নির্ণয় করব. সাধারণত জেড টেবিলে জেড ভ্যালু দিয়ে যদি কোনো অঙ্ক আসে আমাদেরকে মাথায় রাখবে এটা সহজ, যে জেড এর মান আমরা জানি 1.96, তাহলে 1.96 এর এগেইনস্টে অঙ্কটা যদি 1.96 এর বেশি হয় তাহলেই আমার বেঁচে গেলাম, আমি রিজেক্ট করতে পারি. আর যদি 1.96 এর ছোট হয় তাহলে আমি রিজেক্ট করতে পারি না. পপুলেশন প্রপোর্শন যদি হয় একই রকম P1 minus P2, two population proportion P1 minus P2, এখানে কিছু ফর্মুলা দেয়া আছে, এগুলো মুখস্থ করে ফেলার কোনোই দরকার নাই, কারণ এগুলো পরীক্ষার হলে সাথে নিয়ে গেলেও হবে, কারণ এই ফর্মুলা মুখস্থ করা কোনো মানে এটা বাধ্যবাধকতা নেই. কিন্তু আমি জানি না বাংলাদেশের এমফিল বা এই সমস্ত পরীক্ষাগুলোতে কি হয়, ইউজুয়ালি আমরা ফর্মুলা নিয়ে মাথা ঘামাই না, এবং এই টেবিলগুলো যে টি টেবিল জেড টেবিল এগুলো সাধারণত পরীক্ষার হলে সাপ্লাই দিয়ে দেওয়া হয়, অথবা কেউ যদি সাথে নিয়ে যায় সে সাথে নিয়ে যেতে পারে, এগুলোতে কোনো মানে নেই. টু পপুলেশন মিন যদি হয় এবং এরকম কোশ্চেন কন্ডিশন দিয়ে থাকে পরীক্ষার হলে, কন্ডিশন দেওয়া থাকবে যে আমরা ভ্যারিয়েন্স জানি, তাহলে ভ্যারিয়েন্স জানি যদি হয় তাহলে নোন ভ্যারিয়েন্স তখন হলো জেড টেস্ট, আর যদি বলে আমরা ভ্যারিয়েন্স জানি না তাহলে হবে টি টেস্ট. একটু ফর্মুলার ভিন্নতা, জেড টেস্টে আমরা সিগমা ব্যবহার করি আর টি টেস্টে আমরা এস ব্যবহার করি. এবং এই টি টেস্টের যে এই অঙ্কটাকেই বলা হচ্ছে আনপেয়ার টি টেস্ট. এই যে আমরা একটু আগে বললাম যে বরিশাল মেডিকেল কলেজের উচ্চতা আর পটুয়াখালী মেডিকেল কলেজের উচ্চতা, তাহলে x1 হলো বরিশাল, x2 হচ্ছে পটুয়াখালী, x1 বার মানে বরিশালের গড়, x2 বার মানে পটুয়াখালীর গড়. এবং এই টেস্টটার নামই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট অথবা আনপেয়ার টি টেস্ট অথবা স্টুডেন্টস টি টেস্ট, একই. ওকে, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, আনপেয়ার টি টেস্ট আর স্টুডেন্টস টি টেস্ট. তাহলে টি টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল কি? x1 বার মাইনাস x2 বার ডিভাইডেড বাই s, এরপরে গুণ করতে হবে ইনটু রুট ওভার 1 বাই n1 প্লাস 1 বাই n2. আবার এখানে s কি করে নির্ণয় করতে হয় এটারও ফর্মুলা দেওয়া আছে. প্রথমে আমাদের s নির্ণয় করতে হবে, তারপর অঙ্ক করতে হবে. এগুলো হচ্ছে নিজেদের করে নিজেরা কিন্তু শিখতে হবে. হ্যাঁ, আমি এগুলো আর আলাদা করে প্র্যাকটিস করাবো না, কিন্তু আমি কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো হয়তোবা, তখন সেগুলো করে নিয়ে আসতে হবে. অতএব এই প্রত্যেকটা ফর্মুলা মাথায় রাখতে হবে যে কন্ডিশন দেয়া থাকবে
এবং এই কন্ডিশন বুঝে কোন কন্ডিশনে কোন ফর্মুলা, সেই অনুযায়ী ফর্মুলাটা সাজাতে হবে, সাজিয়ে তারপরে আমাদের অঙ্ক করতে হবে। এরপরে আরো আছে, কমন ভ্যারিয়েন্স যদি অ্যাজিউম না হয়, ভ্যারিয়েন্স নোন থাকলে, জেড টেস্ট ভ্যারিয়েন্স আননোন থাকলে, তাহলে উপরে আরো একটা কন্ডিশন, কমন ভ্যারিয়েন্স নট অ্যাজিউম, আর উপরেটা কি কমন ভ্যারিয়েন্স অ্যাজিউম। তাহলে অনেকগুলো কন্ডিশন আমাদেরকে ফুলফিল করতে হবে, ফুলফিল করে আমরা সিদ্ধান্ত নেব কোন ফর্মুলায় আমরা যাব। ওকে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা একটু কিছু প্র্যাকটিস করি উদাহরণ নিয়ে। উদাহরণ হচ্ছে, আমরা বললাম যে প্রথমে শুরু করেছিলাম ওয়ান স্যাম্পল টি টেস্ট। ওয়ান স্যাম্পল টি টেস্ট যদি কোন অঙ্ক দেখলে আমি বুঝতে পারবো। উদাহরণ, আমরা অলরেডি একটা উদাহরণ করেছি, সেই উদাহরণ থেকে উদাহরণ সাজানোর চেষ্টা হবে। ওয়ান স্যাম্পল টি টেস্ট, ওয়ান স্যাম্পল মানে আমি একটাই স্যাম্পল কালেক্ট করেছি, তাহলে আমি সেই কালেক্টেড স্যাম্পলটা ফাইট করবে কার সাথে, একটা সিচুয়েশনের সাথে। তাহলে ওয়ান স্যাম্পল টি টেস্টের উদাহরণ যেটা আমরা দেখেছি সেটার বাইরে এখন আমাদেরকে উদাহরণ দিতে হবে। স্যার বলতে পারছি না স্যার। চেষ্টা করতে হবে ওয়ান স্যাম্পল সিচুয়েশনটা কোথায় হয়। আমি একটা জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করব, আর অলরেডি ডিক্লেয়ার থাকবে কোনো কিছু, একটা ভ্যালু ডিক্লেয়ার থাকবে, এরকম একটা সিচুয়েশন বললেই তো হয়ে গেল। যেমন আমরা বলছি যে অলরেডি কোম্পানিরা ডিক্লেয়ার করে রেখেছে 1000 ঘন্টা জলে, 1000 ঘন্টা জলে অলরেডি ডিক্লেয়ার্ড একটা ভ্যালু আছে, তার এগেইনস্টে আমি একটা স্যাম্পল নিয়ে ফাইট করব, ওই একটা স্যাম্পলের মিন নিয়ে, এখানে টু স্যাম্পল না। এগুলো নিয়ে প্রতিদিন চিন্তা করতে হবে, রেগুলার চিন্তা করতে হবে। আগামী ক্লাসে আমার কাছে এইগুলোর উদাহরণ নিয়ে আসতে হবে, কমপক্ষে 5টা প্রশ্ন। 5টা প্রশ্ন ওয়ান স্যাম্পল টি টেস্ট, 5টা প্রশ্ন টু স্যাম্পল টি টেস্ট, আনপেয়ার টি টেস্ট, 5টা প্রশ্ন কমন স্যাম্পল টি টেস্ট, আমরা এর পরের স্লাইডে যে শিখবো। এইগুলো প্রত্যেকটা উদাহরণ, আমাদের মেডিকেল সায়েন্সে ভুরি ভুরি উদাহরণ আছে, আমাদেরকে নিজেদেরকে এরকম প্রশ্ন বানিয়ে বানিয়ে তাহলে নিয়ে আসতে হবে আগামী দিনে। ওকে, জি। কোনো একটা ভ্যালু পাওয়া যাচ্ছে, এরকম অলরেডি মার্কেটে ছড়িয়ে আছে, ডিক্লেয়ার্ড হয়ে আছে ভ্যালু, আমরা সেই ভ্যালুর এগেইনস্টে কাজ করব, যে হ্যাঁ আসলে কি এরকম, আমি দেখতে চাই। অ্যানাটমি থেকে কোনো উদাহরণ, কারণ আমি যে প্রশ্ন বলেছি সেগুলো কিন্তু অ্যানাটমি থেকে নিয়ে আসতে হবে উদাহরণ। অ্যানাটমি থেকেই 5টা 5টা করে প্রশ্ন। কোনো উদাহরণ মাথায় আসছে না, আনতে হবে, কারণ আমরা তো সামনের সপ্তাহে টাস্ক দিয়ে দিয়েছি, অতএব এটা টাস্ক থাকলো। যতগুলো বলেছি সেগুলো প্রত্যেকটাই। আচ্ছা ঠিক আছে, টু স্যাম্পলের উদাহরণ আমরা বলেছিলাম বরিশাল মেডিকেল কলেজের ছেলে মেয়েদের উচ্চতা আর পটুয়াখালীর ছেলে মেয়েদের উচ্চতা। এটার আর কোনো উদাহরণ, ভিন্ন কোনো উদাহরণ?
কোনো উদাহরণ নাই? ওয়েট হতে পারে। ওয়েট হতে পারে কাদের কাদের মধ্যে? বরিশাল। বরিশাল পটুয়াখালীর উদাহরণ তো আমি বলেছি, অতএব ভিন্ন কোনো উদাহরণ বলতে হবে। দুইটা মেডিকেল কলেজের উদাহরণ চলবে না, অন্য কোনো উদাহরণ দিতে হবে। বরিশাল ঢাকাও চলবে না, ঢাকা চিটাগাংও চলবে না, এটা ছাড়া অন্য কোনো উদাহরণ দিতে হবে। এবং এটা আগামী দিনে লিখে নিয়ে আসতে হবে অথবা আমাকে মেইল করে জমা দিতে হবে। আমি ওটা দেখে, এটাই হলো অ্যাসাইনমেন্ট, যে প্রত্যেকটা সিচুয়েশনের কমপক্ষে 5টা করে উদাহরণ, 1 স্যাম্পল সিচুয়েশনের উদাহরণ, 2 স্যাম্পলের উদাহরণ, তারপরে যে প্রপোর্শন লেখা ছিল প্রপোর্শনের উদাহরণ, প্রত্যেকটা। আচ্ছা, এবারে লাস্টের এটা কমন পপুলেশন ডিপেন্ডেন্ট পেয়ার টি টেস্ট, এটার উদাহরণ কি? কমন পপুলেশন আমরা বলেছি বরিশাল আর পটুয়াখালী ভিন্ন ভিন্ন, যদি হয় একই পপুলেশনের, বলা হচ্ছে ডিপেন্ডেন্ট এবং এটা একটা পেয়ার হয়ে যাবে, এটা কোনো উদাহরণ আছে? ওকে, হ্যাঁ, না স্যার। আচ্ছা, তাহলে প্রত্যেকটা সিচুয়েশনের জন্য এটা আজকে আর আমরা পড়বো না, কারণ এটা একটু কঠিন ব্যাপার আছে, একটু বোঝার জন্য আমরা এখানেই শেষ করছি। আমাদের সামনের দিনে পড়া আগানোর আগে আমরা আগে যেগুলো আলোচনা করব, প্রতিটা যতগুলো এখানে প্রশ্ন আছে সবগুলো, মানে কন্ডিশন আছে, ফর্মুলা আছে, সবগুলো ফর্মুলার কমপক্ষে 5টা না 2টো করে প্রশ্ন, 1 স্যাম্পল সিচুয়েশনে 2টো প্রশ্ন, 1 স্যাম্পল প্রপোর্শনের 2টো প্রশ্ন, 2 স্যাম্পল প্রপোর্শনের 2টো প্রশ্ন, 2 স্যাম্পল টি টেস্টের 2টো করে প্রশ্ন এবং কমন পপুলেশনের 2টো প্রশ্ন, মোট 10টা প্রশ্ন আমরা আগামী দিন লিখে নিয়ে আসব। দুজনের জন্য এটা টাস্ক থাকলো। এটা যদি না হয় তাহলে আমরা পরবর্তী আর কোনো আলোচনায় আগাবো না। আমি এটা এই অ্যানাটমির ম্যাডামকে আমি এটা বলে রাখবো। ওকে, আজকে তাহলে এই পর্যন্ত পড়া থাকলো। স্যার এই আজকের ভিডিও রেকর্ডিং এর ভিডিওটা কি পেতে পারি স্যার? হ্যাঁ, করতে আমি পারি দেব। এখন এটা দেব কিভাবে, এটাই তো কোশ্চেন। স্যার ভিডিওটা কি ইমেইলে বা হোয়াটসঅ্যাপে দেওয়া যায় স্যার? হোয়াটসঅ্যাপে তো ওই ঐশীর হোয়াটসঅ্যাপ তো আমি এখনো কিছু পাইনি, সে তো আমাকে কোনো নক করেনি, তার ইমেলে তো আমাকে দেয়নি। ও স্যার, আমাকে দিলে আমি দিতে পারি স্যার। আর সেটা ঠিক আছে, করে দেওয়া যাবে, কিন্তু ও ই করছে না কেন, ঘটনাটা কি? স্যার ও জয়েন করেছিল, ওই নেটওয়ার্ক দুর্বল থাকার কারণে স্যার পাচ্ছে না। তো আলটিমেটলি তো লেকচারও দুর্বল থাকার কারণে ডাউনলোডও করতে পারবে না, দেখতেও পারবে না, এরকম হলে কেমন করে হবে? যাই হোক, আমরা আমরা এখানেই আপাতত শেষ করছি। ইনশাআল্লাহ আমি যে কাজগুলো দিলাম সেই কাজগুলো আগামীতে লিখে নিয়ে আসতে হবে এবং ওকে জানিয়ে দিতে হবে। আর ওকে আরেকটা জিনিস জানাতে হবে যে আমাদেরকে যেন ইমেলটা প্রদান করে, আর আমাকে যেন হোয়াটসঅ্যাপে একটু নক করে। এই দুটো করলে সুবিধা হবে। কারণটা হচ্ছে যে ও যখন উত্তর প্রদান করবে, ও উত্তর প্রদান তো এরকম ভায়া হয়ে আমি তো কোনো উত্তর নেবো না, আমাকে ডাইরেক্টলি ইমেল করতে হবে অথবা আমাকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে উত্তর দিতে হবে। সুতরাং ওকে বলতে হবে যে ওর ইমেল দিয়ে আমাকে একটা ইমেল করতে আর ওর নাম্বার দিয়ে আমাকে একটা হোয়াটসঅ্যাপ টেক্সট করতে। এরপরে আমি দুজনকেই তাহলে ট্যাগ করে আমি এটা দুজনকে ফরওয়ার্ড করে দেবো। ওকে স্যার, স্যার ওই রাকিব ভাইও আজকে ক্লাসটা করতে পারেননি, উনি এরপর থেকে করবেন, তো আজকের ক্লাসটা ওনারও লাগবে স্যার।
অসুবিধা নাই, ইনশাআল্লাহ দিয়ে দেওয়া যাবে। ওনাকে তাহলে ওই যে প্রথমে যে লেকচার গুলো দিয়েছিলাম সেগুলো ফরওয়ার্ড করে দিতে হবে, ওগুলো জি ওনাকে পুরোটা ভালো মতো পড়তে বলতে হবে। উনি পড়ে তারপরে তা না হলে উনি এদিকে আগিয়ে এসে বুঝবেন না। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল, অতএব এটা বুঝতে গেলে ওনাকে আগের প্রত্যেকটা অংশ বুঝে এসে, কারণ প্রবাবিলিটি, স্যাম্পলিং, তারপরে হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যাল, এইগুলো এত বেশি অঙ্গাঙ্গি ভাবে জড়িত, প্রতিবারই লাগছে যে আজকেও আমরা প্রবাবিলিটি কিন্তু কাজে লাগালাম, আবার কনফিডেন্স ইন্টারভ্যালও কাজে লাগালাম, দুটো মানে কনসেপ্ট গুলো সবই একটার সাথে আরেকটা জড়িত, অতএব তাকে ওভাবে বলে দিতে হবে। ওকে, জি ঠিক স্যার। আছে, আজকে তাহলে আমরা রাখছি এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম স্যার।